হচ্ছে আমি একটু ওয়েট করি, দেখি চ্যানেলটা দেখি কোথায় করে এটা? ও লাইভ, ও আচ্ছা লাইভ। ওই লাইভ পেওনিয়ার বাংলাদেশে, না না ওখান থেকে হবে, এটা ওখান থেকে হবে। আচ্ছা তো আপনি হচ্ছে কি লাইভ হচ্ছে? লাইভ হচ্ছে যে দেখি এখানে তো আসবে না, এখনো এখানে আসে নাই। এই It's live now, it's live now. এই যে লাইভ 5 সেকেন্ড পরে এই যে আমি হাসতেছি না দোকান করতে। ওকে আমরা শুরু করি। হ্যালো এভরিওয়ান, আপনারা কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? আই থিঙ্ক আমরা একটু ব্লারি হয়ে আছি, একটু একটু জাস্ট ফোকাস করতে হবে। সাউন্ড কি ঠিক মতো যাচ্ছে? আমাদেরকে কাইন্ডলি একটু কমেন্টে জানাবেন। সাউন্ড অফ করে দাও। এবার আরেকটা হচ্ছে। ওকে আই থিঙ্ক আমাদেরকে আপনারা শুনতে পাচ্ছেন। সরি একটু লেট হয়ে গেল। আমার এটা কততম লাইভ আমার ঠিক মনে নাই, মনে হয় 3টা-4টা লাইভ করেছি, কিন্তু কখনোই এরকম হয় নাই যে আমার ডানে বামে দুজন আপু আছেন। এটা ফার্স্ট টাইম এরকম। সো আমি আসলে অনেক বেশি নার্ভাস। অ্যান্ড শুরুতেই আমি থ্যাঙ্কস জানাচ্ছি বেলাল ভাইকে। তো SM বেলাল ভাই আমাদেরকে অনেক হেল্প করেছেন এই লাইভ সেটআপের জন্য, যেটা আসলে আনএক্সপেক্টেডলি হয়েছে এবং আমরা অ্যাট লাস্ট শুরু করতে পেরেছি। আমাদেরকে কাইন্ডলি জানাবেন যদি আমাদের সাউন্ডে কোনো প্রবলেম থাকে বা ভিডিওতে কোনো প্রবলেম থাকে। তো শুরু করা যাক, ঠিক আছে? সকলকে ফার্স্টেই সালাম জানাচ্ছি এবং একই সাথে শুভেচ্ছা জানাচ্ছি যে আজকে উইমেন্স ডে। অ্যান্ড আমার বাম পাশে আছেন মাহমুদ সাফা আপু। সাফা আপু টেক্সট কোম্পানিতে ডিজিটাল মার্কেটিং এর কাজ করছেন, উনি একটা টিম সামলাচ্ছেন। আমার ডান পাশে আছেন আজান্দা রেজওয়ানা আপু। অ্যান্ড আপু হচ্ছে চমৎকার লিখেন, আমি ওনার একজন ফ্যান। অ্যান্ড হচ্ছে আজকে আমরা কথা বলবো আসলে আমাদের এই পর্যন্ত কিভাবে আসা, এবং অবশ্যই আমরা আশা করবো যে আপনারাও আপনাদের কোয়েশ্চেন অভিমত এগুলো আমাদের কমেন্টের মধ্যে শেয়ার করবেন, এবং আমাদেরকে যদি আপনাদের কোনো সাজেশন থাকে অবশ্যই জানাবেন, কারণ ডেফিনেটলি আমরা সবসময় কিছু না কিছু শিখছি, আমাদেরও অনেক কিছু শেখার বাকি। তো প্রথমেই শুরু করি আমরা সাফা আপুকে দিয়ে। সাফা আপু কিন্তু একটু নার্ভাস, হ্যাঁ কিন্তু আপুকে দেখে মোটেও বোঝা যাচ্ছে না। হ্যাঁ আপু আজকে ফার্স্ট টাইম লাইভে। তো সাফা আপু আমাদেরকে একটু আপনার সম্পর্কে ফার্স্টে বলুন যে আপনি আসলে কে এবং কি করছেন। আমি যদি পরিচয় করিয়ে দিয়েছি, আপনি আপনার মতো করে একটু বলুন। আচ্ছা, আমি মাহমুদ সাফা। আমি বর্তমানে একটা কোম্পানিতে আছি, আমার কোম্পানির নাম হচ্ছে টেক্সট। ওখানে আমি একটা প্রজেক্ট সামলাচ্ছি, অ্যান্ড আমি আমার প্রজেক্টের ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ। অ্যান্ড আমি আমার টিমকে নিয়ে আল্লাহর মতো ভালোই কাজ করছি এই আপাতত। অ্যান্ড নিউলি ম্যারিড, সো সব কিছু নিয়ে আলহামদুলিল্লাহ ভালোই আছি, ভালোই যাচ্ছে। ওকে, আপু বললেন নিউলি ম্যারিড। অজন্তা আপু কিন্তু দুইজন বেবির মা, আর আমি একজন। সো আমাদের যদি সিরিয়ালটা ধরি তাহলে এই পাশ থেকেই যায়। হ্যাঁ ফিউচারে থেকে আস্তে আস্তে। হ্যাঁ, তো আসলে এটা আমার মনে হয় কি, মানে আমার ইদারিং মনে হয় যে উইমেন হওয়া আসলে অনেক ডিফিকাল্ট একটা ব্যাপার। এটা বললে অনেক ভাইয়ারা হাসবে, আরে এটা আর কি ব্যাপার, হ্যাঁ একটু পার তো মারতেই হয়, এরকম বলে অনেকে। বাট ইটস ট্রু যে উইমেন হওয়া অনেক ডিফিকাল্ট ব্যাপার, বিকজ লাইফের যে কয়েকটা ফেজ যায়, যেমন হচ্ছে আমরা ছোট থেকে পড়াশোনা করে, আপনারাও ভাইয়ারাও পড়াশোনা করেন, আমরাও পড়াশোনা করি, তারপরে একটা সময় যখন বিয়ে হয় তারপরে লাইফের চেঞ্জগুলো আসা শুরু করে। তারপরে যেটা হয় যে বিয়ের পরে যখন বেবি হয় তখন অনেক বেশি চেঞ্জ আসা শুরু করে। তো আমাদের ফার্স্টে আমরা অনেক কারণেই লেখাপড়া করি। অনেকে ভাবি যে একটা ভালো চাকরি পাবো, সে কারণে পড়াশোনা করতে চাই, আবার অনেকে ভাবি পড়াশোনা সবাই করে তাই আমিও করি, ব্যাপারটা এরকম। তো আসলে আমরা যেটা করি যারা প্রফেশনাল হতে চায়, যারা কিছু কাজ করতে চায়, সেটা বিয়ের পরে হোক বিয়ের আগেও হোক, সেটা একই রকম থাকে না। বিয়ের আগে মেয়েরা যখন একটা জব করে বা কিছু করে,
তখন কিন্তু সেটা একরকম থাকে। বিয়ের পরে এসে শ্বশুর বাড়ি বা বিয়ের পরের যে জীবনটা সেটা আবার সুন্দরভাবে যাতে যায় সেটা চিন্তাও করতে হয়। তো তখন একইভাবে একই ছন্দে সব চলে না, অনেক কিছু পরিবর্তন করতে হয়। আমি এই কথাগুলো কেন বলছি, ফেসবুকে আমি আপুদের অনেক মেসেজ পাই যে ওনারা বিয়ে করেছেন, এত বছর সংসার চলছে, কিন্তু কিছু করতে পারছেন না এখন, ওনাদের সমস্যাগুলো এই। তো আমরা আজকে ওভাবেই কথা বলবো, কারণ আমার দুই পাশে যারা আছেন তারা দুজনেই কিন্তু বিয়ে করেছেন, কিন্তু তার মানে এই না যারা বিয়ে করেননি তারা আমাদের লাইফ দেখবেন না। সবার জন্যই কিন্তু এটা ঠিক আছে, কারণ আমরা তো জন্ম থেকে বিবাহিত ছিলাম না, আমরা ওই জায়গা থেকে এই জায়গায় আসছি। সো আমরা শেয়ার করব কিভাবে আমাদের যাত্রাটা এতটুকু আসা সম্ভব হয়েছে, ঠিক আছে? তো অজন্তা আপুর ব্যাপারে আমরা কিন্তু শুনিনি, শুধু সাফা আপুর ব্যাপারে শুনেছি। অজন্তা আপু, আপনি আপনার সম্পর্কে একটু বলুন। আমি অজন্তা, আমি কাজ করছি প্রায় 5-6 বছর ধরে। তার আগে একটা এনজিওতে কাজ করতাম। আমি প্রচন্ড ওয়ার্কাহলিক টাইপের মানুষ ছিলাম। কোনো ইভেন্টের সময় আমার বাসায় যেতে ইচ্ছা করতো না, রাত 1টা-2টা পর্যন্ত আমি অফিসেই কাজ করতাম, অ্যান্ড আই রিয়েলি এনজয়েড দ্যাট লাইফ। বাট আপু যেরকম বললো, সব মেয়েদেরই লাইফে একটা ট্রানজিশন পিরিয়ড আসে। গাই মনে করে একটা ছেলে কিন্তু দে গেট ম্যারিড, দে হ্যাভ আ কিড, বাট দ্যাটস অনলি আ পার্ট অফ দেয়ার লাইফ। আর একটা মেয়ের ক্ষেত্রে কি হয়, she gets married but she becomes a wife, she becomes a mother, তার লাইফে একটা বিশাল বড় চেঞ্জ চলে আসে। সো আমার যখন এই চেঞ্জটা আসলো, নট বিয়ের পরে, যখন আমার ফার্স্ট বেবিটা হয়, তখন আমি দেখলাম যে আমি এত কাজ পাগল মানুষ, তারপরেও সেই আমার আগের লাইফটাতে ফেরত যাওয়া পসিবল হচ্ছে না। একটা বেবিকে রেখে সেই আগের মতো কাজ করা, না সেটা প্র্যাকটিক্যালি পসিবল, না সেটা আমার নিজের মন থেকেও আসছে। সো এই অবস্থায় সেটা মেয়ে কি করে, আইদার খুব কষ্ট করে বাচ্চাকে বাসায় রেখে সে জব করতে যায়, বিকজ তার ক্যারিয়ারটা অনেক বেশি ইম্পর্টেন্ট, অথবা আরেকটা আরো বড় স্যাক্রিফাইস তার করতে হয়, সে তার ক্যারিয়ারটাকে পুরো ছেড়ে দিয়ে একটা স্টে অ্যাট হোম মম হয়ে যায়। যার যেটা ইচ্ছা, যেটা করতে চায় সেটা তার ব্যাপার, বাট আমার মনে হয় দুটোর মধ্যে একটাও কোনোটাই পারফেক্ট সলিউশন না। সো যেটা আমি চুজ করলাম, আই কল ইট দ্য বেস্ট অফ বোথ ওয়ার্লডস। আমার ক্যারিয়ারটাও আমি কিছুটা আগাতে পারলাম, আমার বাচ্চাকে আমি টাইম দিতে পারলাম, অ্যান্ড দ্যাটস হোয়াই আমি এই প্রফেশনে আসলাম। আপনি জিজ্ঞেস করেছেন আমার কাজটা কি, আসলে আমি অন্য লাইনে চলে গেলাম। আমার রাইটার, আমরা অনেক কথা বলি, এটা আমার রাইটার, আমি মেইনলি ইবুকস, আর্টিকেলস, ব্লগস, প্রোডাক্ট ডিসক্রিপশন, প্রোডাক্ট রিভিউজ লিখি। আমি মাঝে মাঝে টিম নিয়ে কাজ করি, বাট সবসময় টিমটা ম্যানেজ করা পসিবল হয় না। সো আলটিমেটলি আমি এখন একাই কাজ করছি। যখন ইচ্ছা হয় অনেক বড় ওয়ার্কলোড নিয়ে নিই, যখন ইচ্ছা হয় একদম ছোট ছোট কাজ করি। এই ফ্লেক্সিবল একটা লাইফ আমার চলছে এখন, ফ্যামিলিকে টাইম দেওয়া এবং কাজে টাইম দেওয়া, দুটো মিলে। আপুর কোয়েশ্চেন থেকে আমি অনেক দূরে চলে গেছি। আপনাকে আবার কম কোয়েশ্চেন করতে হবে, কারণ আপু অনেকগুলো আমি আনসার দিয়ে ফেলছি অলরেডি। আচ্ছা, আমার যেটা মনে হয়েছে যে বিয়ে করেও আমার আসলে মনে হয়নি আমার বিয়ে হয়েছে, বাট এটা আমার মনে হচ্ছে আমার বেবি হওয়ার পরে। কারণ আপু যখন বললো, আমার কেন জানি মনে হয় যে আমি অনেক মানুষের মনের কথাগুলো বুঝতে পারি। আপু যখন বললো বিয়ের পর মেয়েরা ওয়াইফ হয়, তারপরে হচ্ছে মা হয়, তো ছেলেরা বলতে পারে আমরাও হাজবেন্ড হই, বাবা হই। সো জিনিসটা তো আসলে এরকম সেম না, বাট ব্যাপারটা আসলেই কিন্তু সেম না, স্পেশালি মা হওয়ার পরে। ভাইয়ারা আমার উপর রাগ করবেন না কাইন্ডলি, বাট ম্যাক্সিমাম ভাইয়ারা যেটা করেন যে বাবু হওয়ার পরে অনেক স্ট্রেস থাকেন তারাও, বিকজ হচ্ছে ওয়াইফের টেক কেয়ার করতে করতে হয়তো টায়ার্ড হয়ে গেছেন, আবার বেবি হয়েছে, সেই বেবির জন্য রাত জাগতে হচ্ছে, ওনারাও স্ট্রেস থাকেন। কিন্তু আলটিমেটলি ওনারা ওনাদের ছেলেরা খুব বেশি বহির্মুখী আমাদের সোসাইটিতে আমরা যারা দেখি, তো ওনারা ওনাদের স্ট্রেস রিমুভ করার জন্য হয়তো খুব সহজেই বাসার বাইরে গিয়ে ফ্রেন্ডের সাথে আড্ডা দিয়ে আসলো, ঘুরে আসলো। হ্যাঁ, তাদের গণ্ডিটা অনেক বেশি থাকে এবং অনেক রকমের মানুষের সাথে তারা মেশে, কিন্তু মেয়েরা সাধারণত ঘরের মধ্যেই বেশি থাকে। তো সেই ক্ষেত্রে যেটা হয় যে তারা তাদের স্ট্রেস গুলো ওভাবে সরাতে পারেন না, ওটার মধ্যেই ঘুরপাক খেতে থাকে, যে কারণে দেখা যায় বেবি হওয়ার পরে অনেক মেয়েদেরই একটা প্রফেশনের মধ্যে একটা কি বলে ছেদ পড়ে যায়, যে ওইভাবে আর কন্টিনিউ করতে পারছেন না। তো সাফা আপুর কাছে আমার কোয়েশ্চেন হচ্ছে, আপু তো রিসেন্টলি বিয়ে হয়েছে, তো আপুর কি মনে হয় যে আপনার বিয়ে হয়ে কি আসলে আপনার ক্যারিয়ারে কোনো বাধা হয়েছে, নাকি এটা আপনার জন্য প্লাস পয়েন্ট? সো আপনি আমাদেরকে কিন্তু নির্ভয়ে একটা উত্তর দিতে পারেন, কোনোই সমস্যা নাই, এটা জানতে চাচ্ছি আপনার কাছ থেকে। না, একটু তো প্রবলেম হয়, কারণ স্টুডেন্ট ছিলাম এক সময়, এখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করে জবে ঢুকলাম, জবে ঢুকতে না ঢুকতেই বিয়ে, তো সব কিছু একটু মানে ফাস্ট হয়ে গিয়েছে। তো হয়তো আমি
নার্ভাস ছিলাম, কিন্তু আমার একটা প্লাস পয়েন্ট ছিল যে আমার হাজবেন্ডও সেম ইন্ডাস্ট্রিতে আমরা কাজ করি, তো সেই ক্ষেত্রে ওর অনেক সাপোর্ট আমি পেয়েছিলাম। আমি যখন একটু মানে জবে মাত্র ঢুকি, তারপর যখন বিয়ের প্রপোজাল, তখন আমি চিন্তা করলাম না এখন বিয়ে করবো না, হয়তো ক্যারিয়ারটা এখানেই শেষ হয়ে যাবে, বাট অ্যাকচুয়ালি হয়নি। আমার হাজব্যান্ড, আমার ফ্যামিলি, আমার শ্বশুর বাড়ি সব জায়গা থেকে আমি যথেষ্ট সাপোর্ট পেয়েছি, অ্যান্ড তাদের সাপোর্টে আর নিজের সেলফ কনফিডেন্ট থেকে ভালোই ভালোই চলছে। গ্রেট। বাট হচ্ছে আপুর যেরকম ভাগ্যটা সেরকম কিন্তু আমাদের সবার হয় না। একজন আপু আমাকে ফোন করে বলছিলেন যে আপু আমার হাজবেন্ড যতক্ষণ বাসায় থাকে আমি কাজ করতে পারবো না, বাসায় একটাই কম্পিউটার, তো সেটা সেই ইউজ করে, সে যখন বাসা থেকে বের হয়ে যায় তখনই আমি অ্যালাউড ওই কম্পিউটারটাতে বসতে এবং কিছু করতে, তো সেই ক্ষেত্রে আমি কিভাবে আমার ক্যারিয়ার শুরু করতে পারি সেরকম বলছিল। তো আমার কাছে কি মনে হয় আমাদের প্রত্যেকের জীবনে অনেক বাধা থাকে, কিন্তু বাধা মানুষ দুইভাবে পার করতে পারে। একটা হচ্ছে একটা মানুষ খুব বেশি বিপ্লবী হয়ে উঠতে পারে, লাইক সবার সাথে ঝগড়াঝাটি করে ফাইট করে সে তাকে এস্টাবলিশ করতে চাচ্ছে। আরেকটা হচ্ছে খুব ধীর স্থির ভাবে সে তার আচরণ দিয়ে, লাইক অনেকটা হিন্দি সিরিয়ালের মতো বলতে পারেন, নায়িকা অলওয়েজই পজিটিভ থাকে, অলওয়েজই সে তাকে যে ক্ষতি করতেছে তাকেও সে উপকার করছে, অনেকটা এরকম। বাট দিস থিংস রিয়েলি ওয়ার্ক। হ্যাঁ, এটা আমি বিশ্বাস করি, সামটাইমস দিস থিংস রিয়েলি ওয়ার্ক। যেমন ধরেন আমি এরকম একটা সত্যিকারের নজির জানি যেখানে একটা মেয়ে বিয়ে করার পরে তার শ্বশুর বাড়ির সবাই এক্সপেক্ট করে যে বউয়েরা রান্নাবাড়ি করবে এবং বউয়েরা মজার মজার রাঁধতে পারবে, বাট একটা মেয়ে অনলাইন প্রফেশনাল হবে, সেই মেয়েটা তাদের বাড়ির বউ হবে, এরকমটা তারা কখনো এক্সপেক্ট করে না। তারা যখন মেয়ে দেখতে আসে, বিয়ের পরে বউকে দেখতে আসে, তখন তারা এটাই ভাবে যে বউ কি রাঁধতে পারে বা কি বাড়তে পারে, এবং ওভাবেই কথাগুলো তারা বলে। কিন্তু মেয়ের মাথায় ঘুরছে যে আমার তো ক্লায়েন্টের কাজ জমা দিতে হবে, হ্যাঁ, এখন ওই সময় আত্মীয়দেরকে আবার খুশিও করতে হবে, তার এরকম একটা ব্যাপার, কিন্তু আবার ক্লায়েন্টেরও কাজ আছে। তো সেই ক্ষেত্রে আমি একটা মেয়ের এরকম শুনেছিলাম যে সে যেটা করেছে যে এরকম তার এক রিলেটিভ তাকে দেখতে এসেছে এবং এসে তার সাথে যখন এরকম কথা বলছে, সেও তখন তাদের সাথে তাদের মতোই কথা বলছে, কখনো তাদেরকে আঘাত করে কিছু বলছে না। বাট প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু জায়গা থাকে যেখানে আপনি কন্ট্রিবিউট করতে পারবেন। তো ওই আত্মীয়রা যখন আপনাদের বাসায় আসে তখন দেখবেন তাদেরও এমন কিছু বিষয় আছে যেখানে আপনি তাদেরকে হেল্প করতে পারেন। এমনও কিন্তু হতে পারে যে তাদের পরিবারে কেউ অসুস্থ অথচ ভালো ডাক্তার দেখাতে পারছে না, আপনি ইন্টারনেটে তাকে ডাক্তারের ভালো সাজেশন বের করে দিন না, দেখুন সে কতটা অ্যামেজড হয়ে যায় যে আরে আমাদের বউ তো শিক্ষিত হয়ে অনেক ভালো হয়েছে, সে আমাদেরকে কম্পিউটার থেকে ডাক্তারের ঠিকানা বের করে দিয়েছে, অ্যাপয়েন্টমেন্ট জোগাড় করে দিয়েছে, তারপরে দেখুন আপনার প্রশংসাটা কিভাবে ছড়ায়। তো এভাবে কিন্তু ছোট ছোট স্টেপ দিয়ে মেয়েরা জায়গা করে নিতে পারে। কারণ আমি যেটা দেখেছি আমাদের সোসাইটিতে ছেলেরা অনেক আগে থেকেই জবে ঢুকছেন, বড় বড় পজিশনে যাচ্ছেন, কিন্তু মেয়েরা এখন যাওয়া শুরু করেছে। তো মেয়েদেরকে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখি বিদ্রোহী হতে হয়, এবং বিদ্রোহী হতে গেলে যেটা হয় আমরা খারাপ হয়ে যাই। হ্যাঁ, মেয়ে বেশি কথা বলে, বাচাল, খুবই তর্ক করে, এইরকম আমাদের তকমা জুটে যায় আমাদের কপালে। তো আমি চাই যে আসলে শান্তি থাকুক, সব জায়গায় শান্তি থাকুক, যতটা পারা যায় ঝগড়াঝাটি না করে ভালোবেসেই যাতে আদায় করে নেওয়া যায়। হ্যাঁ, তো আমাদের চোখের জলের কিন্তু সুপার পাওয়ার আছে, লাইক আমরা কাঁদলে মনে হয় দুনিয়া গলে যাবে, এরকম একটা ব্যাপার। সো আমরা আমাদের চোখের পানিটা যাতে আমাদের উন্নতির কাজে ব্যবহার করতে পারি, কাউকে ঠকানোর জন্য না বা কারোর সাথে ছলনা করার জন্য না, ঠিক আছে? তো অনেক কথা আমি মাঝখান দিয়ে বলে ফেলছি, আই এম রিয়েলি সরি, আমি দুই আপুকে কথাই বলতে দিচ্ছি না। তো আমি এরপরে থেকে চুপ, আপনি কথা বলবেন, আপু দুজন কথা বলবেন। আমি এখন সাফা আপুর কাছে জানতে চাচ্ছি যে আপু আসলে ডিজিটাল মার্কেটিংটা কোথা থেকে শিখেছেন এবং কিভাবে উনি এই পর্যন্ত এসেছেন, যাতে আপনারা এই গাইডলাইনটা ফলো করে আপনারা যারা ডিজিটাল মার্কেটিং করতে চান তারা একটু আগাতে পারেন বা একটা দিশা দেখতে পারেন। সেজন্য আমি আপুর কাছ থেকে জাস্ট তার কিভাবে এই পথে আসা এটা আমি জানতে চাচ্ছি, একটু যদি শেয়ার করেন। সাধারণত মেয়েরাই ধরনের কাজে আসে না, মানে আইটি ফার্ম বা ডিজিটাল মার্কেটিং ভাবে যে অনেক বড় সড়ো ব্যাপার, এগুলো মনে শুধু ছেলেদের জন্য বা ছেলেরাই শুধু পারে, এগুলো হয়তো মেয়েরা আয়ত্ত করতে পারে না, বাট একটা ভুল ধারণা। আমার মনে হয় যে ছেলেরা, হ্যাঁ ছেলেরা অনেক স্ট্রং, অ্যান্ড আমাদের ছোটবেলা থেকে হয় কি বাবা মারা বলে দেয় যে ছেলেরা তোমাদের চেয়ে অনেক বেশি স্ট্রং, ওরা মেন্টালি স্ট্রং, ওরা চাইলে অনেক কিছুই করতে পারে, ওদেরকে তুমি কখনোই আটকাতে পারবে না। এই ধরনের চিন্তা ভাবনা যখন আমাদের মাঝখানে ঢুকে তখন হয় কি আমরা ভাবি যে আচ্ছা এটা মনে হয় কাজটা শুধু ওর জন্য, এই কথাটা মনে শুধু ওর জন্য, এই সুযোগটা মনে শুধু ওর জন্য। মানে অ্যাকচুয়ালি এরকম না, জিনিসটা হচ্ছে আমি একটা মানুষ,
ওরও যেটা আছে আমারও সেটা আছে, ওরও পাওয়ার আছে আমারও পাওয়ার আছে। তো আমি যদি শুধু নিজেকে একটা ঘরের মধ্যে বন্দি না রেখে একটা কাজের জন্য নিজেকে ইনভলভ করতে পারি, আমি যদি আমার ফ্যামিলিকে ফিনান্সিয়ালি হেল্প করতে পারি, আমার হাজব্যান্ডের সাথে আমি একটু সাপোর্ট হতে পারি, এটা কিন্তু খারাপ না। যেমন আমার প্রথমে মনে হয়েছে যে না, আমি আমার ফ্যামিলিকে, আমার বাবা হয়তো একটা ঢাকা শহরে সবাইকে নিয়ে একসাথে সলভেন্ট ভাবে চলা, একটু সোসাইটি মেনটেন করে চলা একটা চারটিখানি বিষয় না। একটা যখন একটা মানুষের উপর বার্ডেন হয়ে যায় যে না আমার পুরো ফ্যামিলিকে আমার চালাতে হবে, তার জন্য এটা অনেক কষ্টকর হয়ে যায়। তা আমরা মেয়েরা ছোট হই, বড় হই, মেচো বোন যেই হই না কেন, সেই ক্ষেত্রে যদি আমরা একবার চিন্তা করি যে না আমরা আমাদের ফ্যামিলি সাপোর্ট হয়ে দাঁড়াবো, তাদের সাথে হেল্প করব, তখন না নিজে থেকে একটা কাজ করে যে না আমি যে কোনো কাজই করতে পারবো, আমাকে করতে হবে। তো এই ক্ষেত্রে আরেকটা জিনিস হচ্ছে আপনাকে সেটা বুঝতে হবে আপনি কোন কাজের প্রতি আগ্রহী, আপনার প্যাশনটা কোথায়। আপনি হতে পারেন একজন গ্রাফিক্স ডিজাইনার, হতে পারেন একজন ডিজিটাল মার্কেটিং, বা আপনি এটাও হতে পারে যে আপনি কোথাও শপে সেলসেও থাকতে পারেন। কথাটা হচ্ছে আপনার প্যাশনটা কোথায়, যেখানেই থাকুক আপনি এটা করেন। অ্যান্ড আমার যখন এই ফিল্ডটা আসে যে আমি কিছু একটা করবো, তখনই আমার মনে হয় যে হ্যাঁ আজকাল তো ডিজিটাল মার্কেটিং অনেক ডিমান্ড, ছেলেরা আগায় যাচ্ছে এই ক্ষেত্রে, আমার মনে হয় মেয়েদেরও আগানোর দরকার। তো সেই ক্ষেত্রে আমি এভাবেই চিন্তা করে স্টার্ট করি। আমি একটু কিছুটা ইউটিউবে ঘাটাঘাটি করি অ্যাকচুয়ালি ডিজিটাল মার্কেটিংটা কি, এটা নিয়ে গুগলে ঘাটাঘাটি করি, যখন আমার মনে হয় জিনিসটা অনেক ইন্টারেস্টিং। আমার অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ড মানে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডের সাথে এটা কোনোভাবেই মিল নেই, তারপরেও আমি চেষ্টা করি যে না এটা আমাকে শিখতে হবে। দেন আমি চিন্তা করি, সরি একটু ইন্টারাপ্ট করছি, আপনি কিসে পড়াশোনা করেছেন? আমি ফিলোসফিতে অনার্স করেছি। আচ্ছা, যার কারণে এখান থেকে টোটালি আলাদা। তো ওখান থেকে গ্রাজুয়েশন করার পর আমি কখনো, যেমন আমার থাকে যে ফিলোসফিতে গ্রাজুয়েশন করার পর তাকে প্রফেসর হতে হবে কোনো ইউনিভার্সিটির, অ্যাকচুয়ালি এরকম না। যেমন আমি আল্লাহর রহমতে এখন খুব ভালো একটা পজিশন আছে আমার কোম্পানিতে, ডিজিটাল মার্কেটিং এর উপর কোর্স করি, তারপর ওখান থেকে আমি অনেক কিছু শিখি, লাইফ শিখার ব্যাপারটা, আমি বিভিন্ন বাইরের কোর্সগুলো নিয়ে কাজটা শিখি, কাজ শেখার পর আমি একটা কোথাও ইন্টারভিউ তারপর যখন প্রথমবার ওরা ভাবে যে মেয়ে মানুষ আর তাছাড়া ব্যাকগ্রাউন্ডের সাথে মিল নেই, ওকে কাজ করতে পারবে। বাট যখন আমরা মানে কাজ করি, আপনার যদি নিজের ক্যাপাবিলিটি খুব ভালো থাকে, তখন আসলেই আপনি অনেকটুকু আগায় যেতে পারবেন, সেটা যে কোম্পানিতেই হোক, ছোট কোম্পানি, আপগোয়িং কোম্পানি বা একটা স্ট্যাবলিশড কোম্পানি, সেটা আপনি করে যেতে পারবেন। তো এইভাবে আসলে আপনাকে আগে নিজেকে বের করতে হবে যে আপনি কি করতে চাচ্ছেন, সেটা সম্পর্কে সম্পূর্ণ প্যাশন আনতে হবে। ওইটা সম্পর্কে একটু ঘাটাঘাটি করে যদি আপনি চান আমি লাইভ আরো একটু শিখবো, আরো হাতে কলমে শিখবো, বা আমি কাজে যেয়ে শিখবো, সেটাও আপনি শিখেন, শিখে অ্যাটলিস্ট কিছু একটা করেন। এভাবে ঘরে বসে না থেকে কিছু একটা আসলেই করা উচিত। আপনার কি মনে হয় আপু, যদি এমন হয় যে যেটা অনেক আপুদের সমস্যা, যে ট্রেনিং ইনস্টিটিউটে গিয়ে ট্রেনিং করতে পারছি না, আমার সংসারের বাইরে আমি ওই সময়টা বের করতে পারছি না, বাট আমি কাজ করতে চাই, তখন সে কি অনলাইনে দেখে দেখে, ইউটিউব দেখে দেখে, রিসার্চ করে করে শিখতে পারে? আমাদের ইউটিউবে যথেষ্ট, আমি মনে করি যে গুগল আর ইউটিউবে দুনিয়াতে এমন কিছু নেই যে শেখার নেই, ওখানে সবকিছুই আছে। আপনি যেটা সম্পর্কেই জানতে চান, আপনার মেকআপ, আপনার প্রফেশনাল লাইফ, আপনার পার্সোনাল লাইফের ইমপ্রুভমেন্ট, সবকিছু সম্পর্কে আছে। আপনি ওগুলো ঘাটেন, আপনাকে ইনস্টিটিউটে যেতে হবে না, আপনাকে সার্টিফিকেট লাগবে না। আমাদের দেশে অ্যাকচুয়ালি সার্টিফিকেট দিয়ে কিছুই হয় না। আমাদের মনে হচ্ছে আপনি যদি কাজ পারেন, আপনাকে আসলেই কেউ আটকাতে রাখতে পারবে না। তো আমার মনে হয় ওনারা কোর্স করে বা বাইরের দেশে যে কোর্সগুলো আছে ওগুলো করেও সে অনেক ভালো কিছুই করতে পারে। অনলাইনে জবে যে যাওয়ার জন্য বা ঘর থেকে বের হতে হবে তা না, আপনি অনলাইনে বসে অনেক কাজ করতে পারেন। আপু ঘরে বসে অনেক কিছু কাজ করছে, সো আসলে অনেক কিছুই শেখার আছে। থ্যাংক ইউ আপু, আপু আসলে অনেক সুন্দর করে বলেছেন কথাগুলো। আমি এখন অজন্তা আপুর কাছে আসছি। অজন্তা আপু হচ্ছেন ফ্রিল্যান্স রাইটার, ট্রান্সক্রাইবার। তো আমি আপুর কাছ থেকে জানতে চাচ্ছি যে আপু, আপনার প্রফেশনে আসতে হলে কি কোয়ালিটি থাকতে হবে এবং কিভাবে সেটাকে নার্চার করলে সে ভালোভাবে আর কি ক্লায়েন্টের জন্য কাজ করতে পারবে এবং স্ট্যাবলিশ হতে পারবে, একটু যদি শেয়ার করতে। আমি একেবারেই কোনো কোর্স না করে, কোনো কিছু না শিখে চলে এসেছি। আমাদের যখন এসেছি 5-6 বছর আগে, এত কম্পিটিশনটা ছিল না, এত কিছু আমি জানতামও না। আমি শুনলাম যে এরকম করে অনলাইনে কাজ করা যায়, আর যেহেতু আমি তখন বাসায় কিছুদিন ধরে বসে আছি, লেটস ট্রাই। আমি পুরোপুরি আমার প্যাশন ফলো করেছি। আমার প্যাশন বলতে বই পড়া আর লেখা। আমি জানতাম না যে আমি লিখতে পারবো। আমি স্যাম্পল বানালাম, আমি ট্রাই করলাম, আমি জব পেয়ে গেলাম। আমি আস্তে আস্তে শিখলাম। আমি কোনো কোর্স করে বা ইউটিউব থেকে শিখিনি আপুর মতো, আমি কাজ করতে করতে শিখেছি। 100 বার এডিট করে, হয়নি, রিজেক্ট করে, ক্লায়েন্ট নিবে না, পছন্দ না, রাগ করে, সবকিছু করতে করতে আস্তে আস্তে শিখলাম, অনেক থেকে থেকে শিখলাম। আমার
বাংলাদেশ থেকে বসে ইংলিশে লেখা, সেটা একটা ফরেন ক্লায়েন্টের জন্য লেখা, যেটা ফরেন ইংলিশ স্পিকিং লোক পড়বে, সেই লেভেলে আসতে আমার নিজে থেকে বেটার হতে হয়েছে। আমি অনলাইনে গ্রামার শিখেছি। আমাদের স্কুলে যেভাবে গ্রামার পড়ে বা ইংলিশ পড়ে আমার মনে হয় না মানুষ মানে ভালো মতো শেখা যায়। সে যেভাবে মানুষ শিখেছে মুভিজ দেখে, বই পড়ে, বই আমি সারা জীবনই পড়ি, বই পড়ে গ্রামার শিখে কিভাবে লিখতে হয়, কিভাবে ভালো ভালো আর্টিকেলস পড়ে পড়ে আমি নিজেকে ডেভেলপ করেছি। আর্টিকেল থেকে শুরু করেছি, ব্লগস লিখেছি, তারপর বড় বড় ই বুকস, তারপর অ্যামাজনের প্রোডাক্ট, আস্তে আস্তে বাড়ছি। মানে প্রতিদিনই নতুন নতুন কিছু, এক কাজ বেশি দিন করতে ভালো লাগে না, তাই কিছু না কিছু নতুন ট্রাই করছি। এমন এমন কাজ, আমি এমন এমন জিনিস লিখেছি যে আমি কয়েক বছর আগে চিন্তা করিনি যে আমি এখানে বসে বাইরের কোনো কোম্পানির জন্য ওদের পার্সপেক্টিভ থেকে ওদের ল্যাঙ্গুয়েজে কোনো লেখা লিখবো। এই কাজটা আমার অসম্ভব পছন্দ এবং আমার মনে হয় যে আমার প্যাশন দেখে, এই একটা কাজ আমার সবচেয়ে পছন্দ দেখে আমি এত দূর আগাতে পেরেছি। অনেকেই কিন্তু এমন জব করে যে ভালোই লাগে না, সকালে উঠে অফিস যেতে ইচ্ছা করে না, এরকম হলে না আমার মনে হয় না বেশি দূর আগানো যায়, বিকজ ইনকামটাই কিন্তু পুরোপুরি না। একটা যখন আমার সকালবেলা ঘুম থেকে উঠে মনে হবে যে একটা নতুন একটা প্রজেক্ট আমার জন্য ওয়েট করছে, এটা আমি কখন লিখতে বসবো, কখন শেষ করবো, কখন টাইমকে দেখাবো, এই যে এক্সাইটমেন্টটা প্লাস যে আমার আর্নিংটা আসে, এই দুটো মিলেই আমি কোয়েশ্চেন থেকে আবার সরে গেছি। এই দুটো মিলে আপনি হ্যাপি? এটা আমি আমার সাকসেস মনে করি। আমি অন্যদিক দিয়ে আমার সাকসেস যা করবো না, হিসেব করবো না, আমি যে আমার পছন্দের কাজটা করতে পারছি পছন্দের এনভায়রনমেন্টে বসে এবং এটাকে আমি ক্যারিয়ার হিসেবে নিতে পারছি, সেটাই আমার জন্য আমার সাকসেস। ওকে, আই গট ইট। তো আপুর কাছ থেকে আমি যে পয়েন্টগুলো পেলাম যে আপু হচ্ছে ফাইন্ড আউট করেছেন ওনার প্যাশন কি, যেটা কিন্তু আপু বলেছে যে আপনাকে জানতে হবে যে আপনি আসলে কোনটা করতে চান, এটা বুঝতে পারতে হবে। তো আপু আপুর প্যাশনটা ফাইন্ড আউট করেছেন এবং সেইটাকেই কাজে লাগিয়েছেন, যেটার স্টোরিটা আমার সাথে মানে হুবহুই মিলে যায়। আমার হচ্ছে ছবি আঁকতে এত ভালো লাগতো ছোট থেকে যে আমি আসলে বাবা মাকে না বলে চুপ করে গিয়ে একটা ফাইন আর্টসের ইনস্টিটিউটে ভর্তি হয়েছিলাম। তারপরে দেখলাম যে বাবা মাকে না বলে, তো আমার গার্ডিয়ান আমার মা ছিলেন, তো মাকে না বলে তো আসলে ওখানে আমি ক্লাস করতে যেতে পারছি না, বলতে তো হবে। শেষে 1 মাস কোনো রকমে চেষ্টা করে দেখলাম যে না, এটা বাসায় না বলে করা সম্ভব না। তখন বাসায় বলেছি যে আমি আসলে ভর্তি হয়ে গেছি 5 বছরের একটা সার্টিফিকেট কোর্স। তো তখন আমি ইংলিশে অনার্স করছি, তো ওটার পাশাপাশি কিন্তু আমি সার্টিফিকেট কোর্সটাও কন্টিনিউ করলাম, কারণ আমার ছবি আঁকতে ভালো লাগে। তো এবং এমনও হয়েছে আমার কাছে বকা খেয়েছি যে তোমাকে দিয়ে কিচ্ছু হবে না, পড়াশোনা তো করো না, খালি ফ্রেন্ড নিয়ে ঘুরো ফিরো আড্ডা মারো, তোমাকে দিয়ে কিচ্ছু হবে না, তোমার থেকে সবাই দেখো কত কি করছে, এরকম কথা অনেক শুনেছি। তো একসময় রিয়েলাইজ করলাম যে আমার মতো তো সবাই ছবি আঁকতে পারে না, তখন বাধ্য হয়ে নিজে অনেক ইন্সপায়ার করলাম। একসময় আম্মুকে বললাম যে আমার মতো কেউ ছবি আঁকতে পারে তো না, তাহলে এটা আমার কোয়ালিটি, আমাকে প্রশংসা করো আমার কোয়ালিটির জন্য, এরকমও বলেছি। কিন্তু এরকম ম্যাক্সিমাম মানুষ কিন্তু বলতে পারে না, তারা আপসেট হয়ে যায় এবং ভাবে আসলেই আমার কোনো যোগ্যতা নাই, আসলেই আমি কোনো কাজের না। এবং আপসেট হওয়ার কারণে কি হয়, তারা যে দিকে গেলে সফল হতে পারতো সেদিকে আর যায় না, তখন অন্য সবার মতো একটা রাস্তা ফলো করে এবং খুব কম সময়ের মধ্যে ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। সেই জন্য আপনি চিন্তা করুন। আর আরেকটা মজার কথা বলি, সেটা হচ্ছে আমাদের তিনজনকে দেখে হয়তো কিছু মানুষ ইন্সপায়ার্ড হবেন, আপনাদের কারো মনে হবে আমি কালকে থেকে ডিজিটাল মার্কেটিং শিখবো, কালকে থেকে রাইটিং শিখবো, অথবা কালকে থেকে গ্রাফিক ডিজাইনার হব। বাট আমি মনে করি কি যে এগুলোই শুধু মানদণ্ড না, যে কোনো কিছু হতে পারে। লাইক আপনি আচার খুব ভালো বানান, আপনি খুব ভালো রান্না করেন, আপনি সেটা দিয়েও কিন্তু আর্ন করতে পারেন, ঠিক আছে? আমি একটু অনলাইন প্রফেশনের বাইরেও বলতে চাই যে কিছুদিন আগে একজন আপুর কাছে আমি কেক বানানো শিখেছিলাম। উনি ফেসবুকে একটা অ্যাড দিয়েছিলেন যে উনি 7 রকমের কেক বানানো শেখাবেন এবং ডেকোরেশন করাও শেখাবেন। তো উনি ফেসবুকে কিন্তু অ্যাড দিয়েছেন। আমার অ্যাডটা চোখে পড়ার পর আমি ওনার সাথে যোগাযোগ করি এবং ওনার ওখানে গিয়ে কেক বানানো শিখি। আপু কিন্তু আর্ন করছেন কেক বানানো শিখিয়ে, এবং উনি ঘরে বসে করছেন, উনি শুধু মেয়েদেরকে শেখান। তো এই মানুষটা কি আপনি হতে পারেন না? পারেন। কিন্তু হয়তো আপনি খুব সুন্দর সেলাই করতে পারেন, আপনি হয়তো খুব সুন্দর রাঁধতে পারেন, আপনি কয়জন খুব ভালো পুরান ঢাকার তেহারি রাঁধতে পারেন ভাবেন, আপনি হয়তো পারেন। তো আপনি এটার কোর্স চালু করতে পারেন এবং আপনি কিন্তু এটা শেখাতে পারেন। আবার অনেকে ইউটিউবে ভিডিও আপলোড করে, সেখান থেকেও কিন্তু তার আর্নিং হয়, মানুষ সেই ভিডিওটা দেখে এবং সেখান থেকে আর্নিং হয়। তো আমাদের যেটা হয় যে আমরা আসলে দিশা পাই না কাজ করতে গিয়ে, এবং আমরা ভাবি যে এটা কিভাবে করে, তারা হয়তো অনেক লেখাপড়া শিখছে, অনেক কিছু করছে এই জন্য। কিন্তু যদি আপনি গুগল সার্চ করতে পারেন, আর কিছু না শিখেন, গুগল সার্চটা করা শিখেন,
তাহলে যে কোনো কিছু কিভাবে করা যায় গুগল থেকে শিখে নিতে পারবেন। হ্যাঁ, ইউটিউবে কিভাবে আপনি আপনার ভিডিও আপলোড করতে পারবেন এটাও মনে হয় আপনি গুগলে লিখে সার্চ দিলে আপনি পেয়ে যাবেন। যেমন আপু বললো যে এমন কিছু নাই ইউটিউবে আর গুগলে পাওয়া না যায়। তো আমি বলবো যে কোনো স্কিল ডেভেলপ করার আগে আপনারা গুগল সার্চ করা শিখুন, ইউটিউবে সার্চ করা শিখুন, এবং এমন কিছু শিখুন যেটা আসলে আপনার সংসারে ভ্যালু অ্যাড করবে। আর আরেকটা জিনিস হচ্ছে, আপনি যদি 1000 টাকা ইনভেস্ট করে 10 টাকা লাভও করতে পারেন, এবং আপনি একবার খেয়াল করে দেখুন যে আপনি ওই লাভটা থেকে কিছু জিনিস খরচ করে, ধরেন আপনি আপনার শাশুড়িকে একটা শাড়ি কিনে দিবেন, অথবা আপনি আপনার হাজবেন্ডকে একটা গিফট করে দিলেন, তারপরে দেখবেন আপনার কাজে তারা কত গুণ উৎসাহ দিবে। সো দিজ আর দ্য পলিটিক্স দ্যাট উই শুড ডু ইন আওয়ার ফ্যামিলি টু মুভ ফরওয়ার্ড। আমরা অনেক সময় ভাবি যে, আমি আসলে এটার সাথে একটু ভিন্ন মত পোষণ করি, আমরা ভাবি যে আমার হাজবেন্ডের টাকা আমার টাকা, আমার টাকাও আমার টাকা, কিন্তু জিনিসটা আসলে এমনটা হওয়া উচিত না। আপনার টাকাও আপনার হাজবেন্ডের টাকা, আপনার হাজবেন্ডের টাকাও আপনার টাকা, বোথ ওয়েতে হতে হবে। আপনি আর্ন করে শুধুই আপনি সেটা আপনার হয়তো সাজগোজের জিনিস কিনছেন বা শখের জিনিস কিনছেন তা না, আপনি একটু চেঞ্জ করে দেখুন না, আপনার ফ্যামিলির রেসপন্সিবিলিটিতে একটু কন্ট্রিবিউট করে দেখুন, আপনার সম্পর্কে আপনার ফ্যামিলির ধারণাই চেঞ্জ হয়ে যাবে। একসময় দেখবেন আপনার ফ্যামিলির যে কোনো ডিসিশন আপনার পারমিশন ছাড়া নেওয়া হচ্ছে না, আপনাকে এসে জিজ্ঞেস করা হচ্ছে যে মা এটা কি এভাবে হলে ভালো হয়। এবং এটা অর্জন করতে হলে আপনাকে ওই ধারণাটা থেকে বের হয়ে আসতে হবে যে আমার আর্নিংটা শুধু আমার শখের জন্য, অবশ্যই না। আপনার আর্নিং যদি আপনি আপনার ফ্যামিলির প্রয়োজনে কন্ট্রিবিউট করেন, তাহলে দেখবেন যে আপনার সম্পর্কে আপনার ফ্যামিলির ধারণাই চেঞ্জ হয়ে গেছে। তো এটা আসলে শুধু মেয়েদের ক্ষেত্রে না আপু, আমি এটা দেখেছি ছেলেদের ক্ষেত্রেও। বাড়ির অনেক ছেলে থাকে যারা মনে করেন 4-5টা ভাই, ছোট ভাইটাকে কেউ পাত্তা দেয় না, করে দিয়ে কিছু হবে না, কারণ ও দেখা যায় আসলে রেসপন্সিবল না, সে হয়তো আর্ন করছে না এবং সে ফ্যামিলিতে কোনো রকমের কন্ট্রিবিউট করছে না, সেটা ছোট ভাই হোক মেজো ভাই হোক যে কেউ হতে পারে। সো এটা হিউম্যান সাইকোলজি, আপনি যদি কন্ট্রিবিউট না করেন তাহলে কিন্তু আপনার রেসপেক্টটা পাবেন না। মানুষ আসলে এমনি এমনি কাউকে সম্মান করে না, ওটা অর্জন করতে হয়। তো আমাদেরকেও সেভাবেই কাজ করতে হবে। এটা অ্যাড করবো, আমাদের মেয়েদের মধ্যে একটা হিউজ পপুলেশন এই আনপ্রোডাক্টিভ হয়ে বসে থাকে। আমি সরি বসে থাকে বলছি, বাট আনপ্রোডাক্টিভ হয়ে যাই আমরা এই আমাদের বড় ট্রানজিশনটার সময়। অনেকেই পারে না আসলে এই এত বড় রেসপন্সিবিলিটি রেখে, সংসার রেখে, বাচ্চা রেখে পুরোপুরি একটা অফিসে জয়েন করা। সবার করা দরকারও নেই, যারা করে যারা পারে দে আর ভেরি স্ট্রং। আমার মনে হয় আর যারা করে না, যারা বাসায় থেকে স্টে অ্যাট হোম মম হয়, তারা আরো বেশি স্ট্রং। বাট আমার বাসার কাজ সবচেয়ে কঠিন লাগে। একটা ভালো মা হওয়া, সংসার করা এবং সবকিছু পারফেক্টলি করা, এটা কোনো কোম্পানি চালানো হচ্ছে অনেক বেশি একটা কঠিন কাজ, যেটা আমি পারি না, অনেকেই পারে না। আমারও মনে হয় যে আমিও পারছি না, কারণ ওখানে আমার কার মন খারাপ সেটা বুঝে তার সাথে আমার ওভাবে কথা বলতে হবে যাতে তার মনটা ভালো হয়। সো সেখানে আমি হচ্ছে কি মন ভালো করার একজন মানুষ, তারপরে কার কি খেতে ইচ্ছা করছে সেই অনুযায়ী আমাকে রান্নার ব্যবস্থাটা করতে হবে। সো এখানে আমি একজন ভালো মেয়েরা কিন্তু কতগুলো রেসপন্সিবিলিটি চলে আসে, বাট তারপরে যখন আমরা একটা বার্ডেন হয়ে থাকি, একটা আনপ্রোডাক্টিভ একটা সেক্টরে আমরা কন্ট্রিবিউট করছি না, আনপ্রোডাক্টিভ হয়ে যাচ্ছি, এটা কিন্তু নিজের কাছে অনেক খারাপ লাগে। আই এম নট সেইং সবাইকে একটা বড় হিউজ অ্যামাউন্ট আর্ন করতে হবে, সবাইকে বাইরে যে কর্পোরেট জব করতে হবে বা চাকরি করতে হবে, বাট নিজের জন্য হলো, আমাদের নেক্সট জেনারেশনের জন্য হলো কিছু একটা করতে হবে, যেটা মনে হয় ছোট হোক বড় হোক মাঝারি সাইজে, বাট নিজের একটা লাইফ দরকার, নিজের একটা আইডেন্টিটি দরকার। সবসময় না কারো বাসার বউ, কারো ওয়াইফ, কারো মা হয়ে থাকতে কোনো মেয়ের ভালো লাগে না। একটা টাইম পর্যন্ত ভালো লাগে, ফার্স্ট 5 ইয়ার্স বাচ্চার মনে হয় আসলে বাচ্চারা মাকে ছাড়া থাকতে পারে না, তখন কিন্তু জব ছেড়ে যাওয়া, জব করা অনেক কঠিন, বাট আফটার সার্টেন টাইম নিজের কাছে নিজেকে ইনকমপ্লিট লাগবে। তো কোনোটাই পারফেক্ট সলিউশন না, বাট যদি নিজেকে একটু কাজে লাগে, পড়াশোনা যেহেতু করেছি, একটু স্কিলস যেহেতু আছে, কিছু একটা করি। আমরা সবাই কিন্তু খুব বড় কিছু না, আমাদের তুলনায় অনেকে আরো অনেক বড় জব করছে, অনেক রেসপন্সিবল জব করছে, আমরা কিছু করছি, নিজের কাছে নিজের ভালো লাগছে, এটুকুই আমার মনে হয় যে ইনাফ। থ্যাংক ইউ আপু ফর শেয়ারিং ইওর থটস। সাফা আপু, আপনিও কিন্তু যে কোনো সময় আমাদের কথার মাঝখানে জয়েন করে ফেলতে পারেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, আমি এখন যে কোয়েশ্চেনটাতে যাব, যে সাফা আপুর মধ্যে ওই জিনিসটা ছিল যে আপু কিছু করবে, হ্যাঁ কিছু করতে চায়, তো এই করতে চাওয়াটা কিন্তু সব মেয়েদের মধ্যে আসে না, হ্যাঁ সব মানুষের মধ্যেও আসে না যে আমি কিছু করবো। আমার অনেক ফ্রেন্ডরা বলে, দোস্ত আমি যে কি করবো আমি বুঝতেছি না, আমি কিছুই খুঁজে পাই না।
তো আমি বলি তুই খুঁজতে থাক, তুই এখনো আসলে ওইটা দেখা পাস নাই যেটা দেখলে তোর মনে হবে যে আমি এইটা করতে চাই। তো অনেক মানুষই আসলে খুঁজে পায় না কেন, কি করবে, এটার জন্য একটা মোটিভেশন লাগে। আপুর জন্য সেটা কি ছিল, মানে কি দেখে তার মনে হয়েছে যে সে কিছু একটা করতে চায়, কাকে দেখে বা কি দেখে আপনার মনে হয়েছিল? না, এটা তো আমার একটু মনে হয় যে আমার মেয়ে হিসেবে আমার কিছু করা উচিত। একটা মেয়ে হয়ে জন্ম হওয়া তার মানে এই না যে তার বিয়ে হয়ে যাবে এবং সে কিচেনে খুন্তি নাড়বে, তার লাইফে মা তার শ্বশুর শাশুড়িকে নিয়ে বেঁচে থাকাটাই সবচেয়ে ইম্পর্টেন্ট, এরকম না। আমার মনে হয়েছে যেহেতু আমি লেখাপড়া করেছি আমার কিছু একটা করা উচিত, আমার নিজের একটা আইডেন্টি দরকার। আমার কি সবার আগে বুঝতে হবে আমি একটা মানুষ, দেন একটা মেয়ে, দেন একজনের ওয়াইফ, একজনের মা, একজনের ছেলের বউ। তো আমি সবার আগে যে জিনিসটা সেটা হচ্ছে আমি একটা মানুষ। আর মানুষ হিসেবে আমার মনে হয় যে আমার আরেকজনের সাথে তাল মিলায় কাজ করাটা উচিত। অ্যান্ড আমি যখন এই সেক্টরে আসি আমার সাথে আমার হাজব্যান্ডের দেখা হয়, অ্যান্ড আমার হাজব্যান্ড সেম ইন্ডাস্ট্রিতে থাকার কারণ ওর থেকে আমি অনেক কিছু শিখি। সত্যি কথা বলতে আমার হাজব্যান্ড আমার অনেক বড় একটা মোটিভেশনাল পার্সন। ওকে দেখে যখন আমি সকালবেলা যাই, আমি অফিসে যেয়ে দেখি অনেক কাজ করছে, ও এটাও হ্যান্ডেল করছে, এটাও হ্যান্ডেল করছে। অ্যান্ড সবচেয়ে বড় একটা জিনিস হচ্ছে আমাকে এখন আমার ফ্যামিলি থেকে উঠিয়ে নেওয়া হয়নি। তো যার কারণে ও দেখা যাচ্ছে ওর ফ্যামিলিকেও ম্যানেজ করছে, আমার ফ্যামিলিকেও ম্যানেজ করছে, অফিস ম্যানেজ করছে, আমাকে করছে, সবকিছু মিলে ও খুব স্ট্রেসের ভিতর দিয়েও সবসময় হাসি মুখে সবকিছু করে যায়। অ্যান্ড আমার মানে খুব ভালো লাগে যে একটা মানুষ যে একটা আমেরিকার একটা কোম্পানির কান্ট্রি ম্যানেজার যে এত কিছু করছে, অফিস সামলাচ্ছে, তার নিজের একটা বিজনেস, তার নতুন লাইফ, তার পুরানো লাইফ, তারপর তার ফ্রেন্ড সার্কেল, তার ফ্যামিলি, সবকিছু নিয়ে সে খুব হাসি মুখে সবকিছু করেছে। সে কখনো আমাদেরকে শো করে না যে আমার কষ্ট হচ্ছে। হয়তো আমি ওয়াইফ হিসেবে আমি 5 বছর পর করবে এখন পর্যন্ত অনেক ভালোই দেখছি, দেখা যায় ইনশাআল্লাহ কি হয়, হয়তো আপনাদের থেকে অনেক কিছু শিখে নিব। না না, আপু আসলেই লাকি। অ্যান্ড আমারও ভালো লাগছে শুনে আপুর মোটিভেশনের কথা শুনে। আমি আমার হাজবেন্ডের কথা চিন্তা করছি। And এটা ট্রু যে আসলেই আমার ক্ষেত্রেও জিনিসটা অনেকটা এভাবেই কাজ করেছে। আমি বিয়ের আগে থেকে অনলাইনে কাজ করি। আমার হাজবেন্ড অ্যাকচুয়ালি আমার বেস্ট ফ্রেন্ড ছিল, সো আমি বলবো যে আমার মোটিভেশন অনেক ক্ষেত্রেই ছিল আমার বেস্ট ফ্রেন্ড। এবং তার আগে যেটা বলবো আমার মা, বিকজ হচ্ছে আমি আসলে কখনো জানতাম না যে আমি এরকম একটা প্রফেশনে আসবো বা আমার কখনো একটা এজেন্সি থাকবে, সেখানে কিছু মানুষ এসে জব করবে, আমার এরকম কখনো মনে হয় নাই। বাট ছোট থেকে আমি আমার আম্মুকে যেটা আমি দেখেছি অনেক স্ট্রেট ফরওয়ার্ড, টু মাচ স্ট্রেট ফরওয়ার্ড। এবং আমি ভাবতাম যে আম্মু এত রাগী কেন, সবকিছুতে রেগে যায়, খুব ফাস্ট রিয়্যাক্ট করে, এগুলো কেন হয়? তো তখন রাগ লাগতো, কিন্তু এখন মনে হয় যে আসলে সে এত কিছু একা সামলিয়েছে। এখন আমার মনে হয় যে এটা একটা স্ট্রেংথ, যে সে হয়তো হইচই করেই সবকিছু সামলাতো, বাট এট দ্য এন্ড অফ দ্য ডে সে কিন্তু সামলাতো। সো আমার মধ্যে হয়তো ওই জিনিসটা আছে সবকিছু সামলিয়ে উঠার, বা যেখানে অ্যাকচুয়ালি কেউ যেতে ভয় পাচ্ছে বা জড়তা কাজ করছে আমার সেটা করছে না, এটা হয়তো আমার তার কাছ থেকেই পাওয়া। সো মোটিভেশনটা আমি কখনো জানতাম না যে আমার মা আমাকে এইভাবে মোটিভেট করছে, বাট এটা আমার মধ্যে চলে আসছে। তার নিজে নিজে সবকিছু করতে যাওয়া, লাইক বাজার করা, বাসায় একটা ফার্নিচার বানাবে সে, মানে কি বলে সমিল থেকে কাঠ নিয়ে এসে মানে সেটা মিস্ত্রিকে দিয়ে বসে হারাই করে তারপরে সে ফার্নিচার বানিয়েছে, যেটা আমি কোনো মহিলাকে করতে দেখি নাই। তারপরে টেবিলের সে কাচের ডায়াফ্রেম বানাবে, সেটা সে মিলে গিয়ে কাটাচ্ছে, সে প্রচন্ড আওয়াজ, কানে তালা লেগে যায়, বাট সে সেটা বসে ওখানে করছে। তো আমি দেখতাম এগুলো কাজ ছেলেরা করে, কিন্তু আমার মধ্যে ওই সেন্সটাই তখন আর হয় নাই যে আসলে ছেলেদের বলে কিছু আছে, মেয়েদের বলে কিছু আছে। আমার মধ্যে জিনিসটা আছে যে মানুষ মাত্র এই কাজগুলো করে, সো আমি বোধহয় একজন মানুষ, তো আমারও এইভাবেই কাজ করা উচিত। কখনো মাথায় আসে নাই যে একটা মেয়ে এই কাজ করে, একটা ছেলে এই কাজ করে। সো সে আমার ফার্স্ট মোটিভেশন ছিল এভাবে। আর তারপরে আমার লাইফে আসছে আমার বেস্ট ফ্রেন্ড উর্ফে আমার হাজবেন্ড। তো তার ক্ষেত্রে যেটা হয়েছে, সে খুবই কুল, ঠান্ডা, পুরো আমার মায়ের অপোজিট। বাট সে তার কাজ ঠিকই করে যায়, মানে সে হচ্ছে হইচই করে কিছু করবে না, ঠান্ডা মাথায় সে তার কাজ করে যাবে। সো তার কাছ থেকে আমি পোলাইট ভাবে, ঠান্ডা ভাবে কোনো কিছু কিভাবে করতে হয় সেটার মোটিভেশন পেয়েছি। এবং সে আমাকে অনেক ইন্সপায়ার করেছে আমার কাজের ক্ষেত্রে। তবে ইদানিং যেটা হয় যে আমাদের বিয়ের মধ্যে 5 বছর বেশি হয়ে গেছে, সো সেই জন্য আমি আপুকে বললাম যে 5 বছর পর ওটা থাকবে না, কারণ এখন বেবি হওয়াতে যেটা হয় যে তুমি ওর জন্য কম করছো, আমি বেশি করছি, এরকম একটা হয় যে আমার কেন সব দায়িত্ব, তুমি কেন করবে না, এটা হয়। এটা মনে হয় বিয়ে পুরনো হলে এটা হয়। বাট হ্যাঁ, ফ্রম দ্য বটম অফ দ্য হার্ট আমরা আসলে দুজনকেই সাপোর্ট করে যাই।
যতই রাগারাগি হোক, যতই অশান্তি হোক, আমি আমি তাকে সাপোর্ট করি বলেই কিন্তু সে আজকে যে পজিশনে আছে সেটা, আবার সে আমাকে সাপোর্ট করে বলে আমি যে পজিশনে আছি আমি সেটা। সো এটা আমার ক্ষেত্রে কাজ করে। আপুর ক্ষেত্রে এটা কিভাবে কাজ করে, যে মানে আপনার আপনি হওয়ার কেন মনে হলো যে আমি তো আসলে এরকম হাউসওয়াইফ হতে পারতাম যে বিয়ে করে আমি বাবু টেক কেয়ার করবো, সিরিয়াল দেখবো শাশুড়ির সাথে বসে, অ্যান্ড শপিং এ যাবো, অ্যান্ড আমার হাজবেন্ড অনেক রিচ হবে, তার সাথে আমি হয়তো আজকে থাইল্যান্ড, কালকে মালয়েশিয়া এরকম ঘুরবো। আপুর কেন এরকম ড্রিম হলো না, আপু কেন আপুর মতো হলো? সো এটার মোটিভেশন কি? তাহলে বলতে হবে যে আমার মোটিভেশন আমি নিজেই, কাউকে দেখে হয়তো না। জাস্ট মোটিভেশন মানে কি, এটা আমি কখনো চিন্তাও করিনি যে আমি কারো উপরে বসে এরকম করে এই কাজগুলো করব। থাইল্যান্ড যেতে হলে আমি আমার টাকায় যাব, এত বড় হতে হলে আমার টাকাই করবো। যতটুকু পারি আমি কেন আরেকজনের বার্ডেন হব? আমার যতটুকু লাগে আমি আমাকে সাপোর্ট করবো। তো ওই টাইপের স্বপ্ন কখনো আসেনি। আমি এত বড় কখনো ভাবিনি যে বড় চাকরিও করবো, সারাদিন অফিস থাকবো, তাও না। বাট নিজের একটা আইডেন্টিটি, যেটা সব মেয়েদেরই দরকার, সেটা থাকার অলওয়েজই একটা ইচ্ছা ছিল। সব যেটা মানে এটা কি আপু বলছিলাম, এমন যে আপনার ফ্যামিলিতে আপনি দেখেছেন এরকম, সেই কারণে আপনার এমনটা হতে হয়েছে, নাকি এটা গড গিফটেড? এটা গড গিফটেড মানে কি, মানে ওই চিন্তাটা আসেইনি যে যেটা আমি করলাম, যে কখনো আমি ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হব না, বা এটা যে একটা অপশন যে আমি বাসায় বসে থাকবো, মা হব, কিন্তু শুধু যে মা হব, শুধু যে কারো ওয়াইফ হব, এটা আসেইনি অপশন। আমার কিছু একটা করে করতে হবে, নিজের হবিগুলোর জন্য হলো, ওটার ফাইন্যান্সিয়াল সাপোর্ট আমাকেই দিতে হবে এবং কিছুটা এক্সট্রা দিতে হবে। আর সাপোর্ট যেটা বললাম, শুধু কিন্তু সাপোর্ট ইনাফ না, জাস্ট নিড প্র্যাকটিক্যাল সাপোর্ট। পাশ থেকে সবাই বলছে হ্যাঁ তুমি পারবা, তুমি অনেক লাকি, তুমি অনেক যাও করো, আই নো তুমি পারবা, বা ফেসবুকে শেয়ার করছে, এই সাপোর্ট না, আমাদের প্র্যাকটিক্যাল সাপোর্ট দরকার। এই যে এখানে আসলাম, আমার রেসপন্সিবিলিটি যে সামলাবে, এটা কিন্তু আসল সাপোর্টটা। বা রাতে ক্লায়েন্ট ফোন দিবে, তখন যে আমি হাজবেন্ডকে দায়িত্বটা দিব যে বাচ্চাদের দেখে রাখো, আমি ক্লায়েন্টের সাথে কথা বলতে গেলাম, বা এই যে প্র্যাকটিক্যাল সাপোর্ট, বাচ্চা কিছু রাখলো, আমি কাজ করলাম, এই সাপোর্টগুলো কিন্তু একটা মোটিভেশন। এটা না পেলে এত দূর না, যত দূরই হোক কেউ আগাতে পারবে না। শুধু শুধু তুমি ফেসবুকে সবাইকে দেখো আমার বউ এটা করে, ওটা করে, আমার মেয়ে এত বড় কিছু, এসব বলে আসলে লাভ হয় না। ওটা একটা সেকেন্ডারি জিনিস, আসল সাপোর্টটা দিতে হয়। আর মোটিভেশন যেটা বললো, ওটাই আমার মোটিভেশন, যে এটা আমার হতে হবে, এটুকু আমার নিজের জন্য, এবং আমার বাচ্চারা যাতে দেখে যে আম্মু আসলে কিছু একটা, নট জাস্ট আমাদের আম্মু, বিকজ ওটু ইনাফ না কারোর জন্য। এটা আমার মোটিভেশন ছিল। ওকে, গ্রেট। হ্যাঁ, দ্য এন্ড অফ দ্য ডে আমার মনে হয় যে আমার পথটা আমাকেই হাঁটতে হবে, কারণ আমার কাছে মনে হয় আমার আরেকটা জিনিস হয় যে কোনো মানুষের মধ্যে খুব ভালো কিছু দেখলে আমাকে ওটা খুব টানে, যে আপুর এই জিনিসটা এত চমৎকার, তখন আমার আপুকে খুব ভালো লেগে যায়। আবার এমনও হতে পারে আপুর মধ্যে কোনো একটা জিনিস আছে যেটা আমার সাথে একদমই যায় না, ওই জিনিসটার জন্য আপুকে খারাপ লাগে। হ্যাঁ, আমি কমপ্লিটলি কারোর উপর ক্র্যাশ খেতে পারি না, যে আমি একেবারে ওর প্রেমে মুগ্ধ, এটা আমার কখনো হয় না। আবার কাউকে আমি খুব ঘৃণাও করতে পারি না, কারণ প্রত্যেকটা মানুষের মধ্যে ইউনিক কিছু থাকে যেটা আপনার ভালো লাগবেই, আর প্রত্যেকটা মানুষের মধ্যে অবশ্যই কিছু না কিছু খারাপ থাকবে যেটা আপনার খারাপ লাগবে। তো ওই ভালো জিনিসগুলো আমাকে খুব টানে, যে কারণে আমি অনেক মানুষের সাথে মিশতে পারি, কথা বলতে পারি এবং তাদের কাছ থেকে কিছু শিখতে পারি। আমার সবসময় মনে হয় যে শিক্ষা জিনিসটা কত আনন্দের, কত মজার। যদি জীবনে কিছু শিখতে না পারতাম, জীবনটা পুরো বোরিং হয়ে যেত। সো এই জিনিসগুলো আমাকে অনেক বেশি মোটিভেট করে বেঁচে থাকতে এবং প্রতিদিন নতুনভাবে শুরু করতে, এবং মনে হয় যে না, আজকের দিনটাতে ভালো কিছু হবে, ভালো কিছু শিখতে পারবো। এটা ট্রু। আমরা আপুর কাছে শুনেছি যে আপু রাইটিং কিভাবে করতেন, কিভাবে এই জায়গায় আসলেন, আপু এটা বললেন। আমি আমার জিনিসটা শেয়ার করিনি, আমি গ্রাফিক ডিজাইনার হিসেবেও কাজ করি। তো আমার গ্রাফিক ডিজাইনটা শেখা হয়েছিল একটা ট্রেনিং ইনস্টিটিউট থেকেই। আমি ছবি আঁকতাম ছোট থেকেই, কিন্তু ছবি এঁকে দেখলাম যে ওভাবে আমার ইনকাম করা সম্ভব না। তো তখন আমি ভাবলাম না, আমার বেস্ট ফ্রেন্ডই আমাকে বললো যে তুই গ্রাফিক ডিজাইন শিখতে পারিস, তাহলে ওডেস্কে কাজ করতে পারবি। তো তারপরে আমি গ্রাফিক ডিজাইন শিখি এবং শিখতে শিখতে প্রচুর চর্চা করি, 7-8 ঘন্টা প্রতিদিন প্র্যাকটিস করতাম। এবং তারপরে ওইভাবেই আমি জবে অ্যাপ্লাই করতে থাকি। ওই সময় ওডেস্ক ছিল, ওডেস্কে অ্যাপ্লাই করতে থাকি, তারপরে কাজ পাই, তারপরে ক্লায়েন্টের কাজগুলো রেগুলার জমা দিতে থাকি বা করতে থাকি। এভাবেই আর কি আমার উঠে আসা। আর ওই সময় আমি গ্রামীণফোনে জব করতাম কল সেন্টারে। তো অফিস যেতে আমার প্রায় 2 ঘন্টা বাসে থাকতে হতো জ্যামের মধ্যে।
তা আমি বাসের মধ্যে যেটা করতাম যে হয়তো গান শুনতাম অথবা হচ্ছে ডানে বাই বিলবোর্ড গুলো ভালো মতো মুখস্থ করতে থাকতাম যে বিলবোর্ড গুলো কিভাবে বানালো, এই লাইট কিভাবে শেড কিভাবে হলো, ডিজাইনটা কিভাবে হয়েছে। তো আমার ডিজাইনটা প্যাশন ছিল দেখেই আমার ওই জিনিসগুলো ছাড়া মাথায় কিছু ঘুরতো না। তো আমি সবকিছু ওভাবেই দেখার চেষ্টা করতাম যেটা আমার কাজে এসেছে। তো আপনারা যেটা বলেছেন ঘুরে ফিরে ওই একই কথা যে যেটা আপনার প্যাশন আছে সেটা যদি আপনি শেখেন আপনি অবশ্যই ওটার প্রত্যেকটা কার্ভ প্রত্যেকটা লাইন দেখতে পাবেন এবং আপনি একটা গাইডলাইন পেয়ে যাবেন, ওভাবেই কিন্তু আপনি আগাতে পারবেন। তো গ্রাফিক্সের ক্ষেত্রে আমার যেটা আপনাদের জন্য টিপস সেটা হচ্ছে যারা গ্রাফিক ডিজাইন শিখতে চান তাদের অবশ্যই ডিজাইন সেন্স থাকতে হবে ভালো মতো। আপনি সিম্পল একটা ফটো এডিটরও যদি হন তাও আপনার কিন্তু ডিজাইন সেন্স থাকতে হবে। লাইক আমি আমার এমন হয়েছে যে আমি একটা ফটো এডিট করতে দিয়েছি, হয়তো তার স্কিনে কিছু স্পট আছে, এমন এডিট করেছে তাকে একদম সাদা ভূত বানিয়ে দিয়েছে। হ্যাঁ, তার আসলে সেন্স নাই যে আসলে কোন জিনিসটা ন্যাচারাল, কোন জিনিসটা সুন্দর। সো এই সেন্সটা যদি না থাকে তাহলে ভালো ডিজাইনার হতে পারাটা খুবই ডিফিকাল্ট। আর আপু রাইটিং এর ব্যাপারে যেটা বলেছেন আমার মনে হয় আপনার অবশ্যই ইংলিশ রাইটিং এর ক্ষেত্রে তো গ্রামার সেন্স থাকতে হবে। হ্যাঁ, আর আপনি রাইটিং সম্পর্কে প্রচুর চর্চাও করতে পারেন গুগল সার্চ করে যে কোন রাইটিং কিরকম হয়। আপু ডিজিটাল মার্কেটিং এর যেটা বলেছেন সেটা চর্চা করতে গেলে কিভাবে করা যায় এটা একটু আপু বলবেন কি? এটা মনে হয় আমি শুনিনি, আপনি যদি একটু শেয়ার করেন এই জিনিসটা। হ্যাঁ, আপনাকে অ্যাকচুয়ালি বুঝতে হবে যে আপনার মার্কেটিং এর প্রতি ইন্টারেস্ট কিনা। আপনি যদি এখন কল সেন্টারে জব করেন, আপনার যদি ইচ্ছা থাকে যে আমি মানুষের সাথে কমিউনিকেট করবো, ওইটাই যদি আপনার ইচ্ছা থাকে আপনি ওটাতেই বেস্ট হন, আপনি ওটাতেই সুপারম্যান হন। আর যদি আপনার ইচ্ছা থাকে হ্যাঁ আমি ডিজিটাল মার্কেটিং এর উপর কিছু করবো, তাহলে আপনি আসলে মার্কেটিংটা কি কিভাবে করতে হয় একটা ডিজিটাল মার্কেটিং এই না যে ফেসবুকে অ্যাকাউন্ট করলে আমি সবাইকে শেয়ার করলাম, লাইক পেস্ট করলাম বা কপি পেস্ট করে আমি লিঙ্ক দিলাম, এরকমও না। আবার ইনস্টাগ্রামে বেশি বেশি ছবি দিয়েও যে আমি মার্কেটিং করতেছি সেটাও না। অ্যাকচুয়ালি মার্কেটিং করার রাইট ওয়েটা কি, অ্যান্ড মার্কেটিংটা যে আমি করবো কোথায় করবো, আমার টার্গেটেড অডিয়েন্স কারা, তাদের কাছে যাবে কিনা, আর আমি যে যাদেরকে দিচ্ছি সেটা কোয়ালিটিফুল কিনা, সেটা তারা নিতে পারবে কিনা, সেটা আমার বুঝতে হবে। সো এইসব বেসিক ধারণা যদি আপনার থাকে তাহলে আপনি অবশ্যই কিছু করুন, অ্যান্ড কোর্স না করে হোক নিজের ইন্সপিরেশন থেকে হোক কিছু একটা করুন। ঘরে বসে না থেকে আমার মনে হয় যে প্রত্যেকটা মেয়ের তো বাসায় একটা চ্যালেঞ্জ থাকে, তার বাইরে যখন সে বের হয় তার চ্যালেঞ্জটা অন্যরকম হয়ে যায়, তখন সে ছেলেদের মতো অনেক কিছুই ফেস করে। অ্যান্ড আমরা কিন্তু আসলে তখন এটাও বলতে পারি যে ছেলেটা যে খুব আরাম করে কাজ করে তাও না, জিনিসটা এরকম না। ছেলে তখন আমরা বুঝতে পারি একটা ছেলে বাইরে যে সে কোন ধরনের জিনিস সাফার করতেছে, তাকে কোথায় কোথায় যেতে হচ্ছে, কি কি করতে হচ্ছে, তার এই যে আর্নিং একটা টাকাও যদি আমি আর্ন করি সে কিভাবে আর্ন করতেছে সেটা আমার মানে তার সম্পর্কে একটা ভালো ধারণা হয়ে যাবে। সো আমার মনে হয় যে ঘরের চ্যালেঞ্জটাও একরকম, আবার লাইফে যে ঘর থেকে বের হয়ে যেটা বাইরের মানুষের সাথে মিশা, তাদের কথাবার্তা, আসলে বাইরের দুনিয়াতে কি চলছে সেটা সম্পর্কে জানাও এক ধরনের মার্কেটিং। সো আপনি নিজের মার্কেটিংটা আগে করুন যে হ্যাঁ আমি বুঝি, আমি জানি আমার কোনটা করতে হবে, আমি আরেকজনের সাথে কথা বলি, আমি তার সাথে কথা বলে দেখি যে আমি অ্যাকচুয়ালি কতটুকু জানি কতটুকু জানি না, তার থেকে আরো কিছু নিই। যেমন আমি এখানে লাইভে ফার্স্ট টাইম আমি এরকম লাইভে আসা, আমি এখানে এসে নিজেরও অনেক কিছু শেয়ার করলাম, আপুদের থেকে অনেক কিছু শিখলাম। হয়তো অজন্তা আপু বাসায় বসে অনেক কিছু করতেছে, আমি ঘর থেকে বের হয়ে কিছু একটা করতেছি, আমরা সবাই কিছু না কিছু করতেছি। যেমন রান্না করা থেকে শুরু করে মেকআপ আর্টিস্ট সবাই কিছু না কিছু করে। আমার মেয়ে হয়ে জন্ম হওয়া মানে এই না যে আমাকে শুধু ঘরের পর্যন্তই কাজ করতে হবে, ঘরের ভিতর থেকেই কাজ করতে হবে, ঘরের বাইরে এসেও অনেক সিচুয়েশন দেখা যায়, মানুষকে বোঝা যায়, মানুষকে রিড করার ক্ষমতা রাখতে হবে। একটা মজার জিনিস আপু আমি অবজার্ভ করেছি যে আপনি সংসারেই চিন্তা করে দেখেন আপনার বাবাকে পটায়ে কোনো একটা অ্যামাউন্ট আপনার নিয়ে আপনাকে একটা ট্যুরে যেতে হবে, কিভাবে বাবাকে কথাটা বললে বাবা আপনাকে টাকাটা দিবে, এটা কিন্তু আমরা ক্লায়েন্টকে কিভাবে ম্যানেজ করব ওটার সাথে এটা রিলেটেড। আপনি ক্লায়েন্টকে কিভাবে বললে ক্লায়েন্ট আপনাকে কাজটা দিবে বা আপনাকে একটু বেশি বোনাস দিয়ে দিবে সেটাও কিন্তু আপনি ঘর থেকে শিখতে পারেন। আপনার বাবা মাকে একটা কথা কিভাবে বলে আপনি রাজি করাতে পারবেন, এটাও একটা চিন্তা করে দেখেন। আবার এমনও হতে পারে যে আপনি হয়তো 3 পিসের বিজনেস করছেন বা কোনো একটা জিনিস আপনি করছেন, অথবা আপনি মজার একটা রান্না করেছেন আপনার হাজবেন্ড কিছুতেই খাবে না কিন্তু তাকে ওটা খাওয়াতে হবে, ঠিক আছে? সো কিভাবে বললে সে ওই খাবারটা আসলে মজা করে খাবে, মজা না লাগলেও বলবে মজা হয়েছে, মানে এটা কিভাবে আপনি করবেন এই বুদ্ধিগুলা কিন্তু আপনার
ওই মার্কেটিং এর ক্ষেত্রে লাগবে, কোনোটা লাগবে সেলস এর ক্ষেত্রে, কোনোটা লাগবে হয়তো আর কি কি থাকে একটা টিম ম্যানেজ করার ক্ষেত্রে। ম্যানেজমেন্টটা তো আপনি সংসার থেকে খুব চমৎকার শিখতে পারবেন। যেমন দেখা যায় যে বাচ্চারা সবজি খেতে চায় না, আমি সবজিটাকে কিভাবে মডিফাই করে তাকে খাওয়াতে পারি, সে খেয়ে অনেক মজা পাবে, মুখে না আম্মু আমাকে আরেকবার দাও। সো এরকম ছোটখাটো অনেক কিছু মার্কেটিং চিন্তা করে দেখেন, আমি জানি না আপনারা কখনো এভাবে ভেবেছেন কিনা, আর আপনাদের বাবা মার কাছ থেকেও কিন্তু আপনারা অনেক কোর্স ক্র্যাশ কোর্স করে নিতে পারেন এভাবে। কিভাবে মা এত বছর ধরে বাবাকে সামলায়, সবার সব নিড ফিল আপ করেছে, কিভাবে সবাই সবার সাথে একটা বন্ডিং নিয়ে আছে। হ্যাঁ, মা মেয়েও কত ঝগড়া লাগে। হ্যাঁ, তো একটা সংসারে কত রকমের মানুষ, সবার সাথে আমরা মিলেমিশে থাকি, এটা কিন্তু খুব ইজি একটা ব্যাপার না। এটা কারা হ্যান্ডেল করছে? সংসারে যে চাবিটা, মেইন চাবিটা যার কাছে থাকে সে কিন্তু হ্যান্ডেল করে। কিভাবে করে? সো এই ক্র্যাশ কোর্সটা আপনি আপনার বাবা মার কাছ থেকে করে নিন। তাহলে অনেকে আমরা ভাবি বাবা মা কিছু বুঝে না, ব্যাকডেটেড, বাট তাদের কাছ থেকে শুরু করে আপনারা কিন্তু একসময় অনেক বড় লেভেল পর্যন্ত যেতে পারেন যদি দেখার চোখ থাকে। আর আমি আপুর কাছে একটা কোয়েশ্চেন করতে চাচ্ছি ব্যালেন্স নিয়ে। সেটা হচ্ছে যে আমাদের এইবারের উইমেন্স ডে এর মেইন মটো হচ্ছে ব্যালেন্স ফর বেটার টু ব্যালেন্স অর Better. এরকমই কিছু একটা, ব্যালেন্স ফর বেটারমেন্ট আই গেস। হ্যাঁ, মানে কিভাবে জিনিসটা ব্যালেন্স করা যায় এরকম সামথিং। তো আমি যেটা বুঝি যে প্রফেশনাল লাইফ পার্সোনাল লাইফ সবকিছুর মধ্যে একটা ব্যালেন্স করা। আপু এটাকে কিভাবে দেখেন? অজন্তা আপু এই যদি শেয়ার করেন। ব্যালেন্স জিনিসটা সবচেয়ে বেশি কঠিন এখানে। যখন আপনি বাসায় থাকছেন, আপনি বাসা সামলাচ্ছেন, যখন আপনি অফিস যাচ্ছেন, অফিস সামলাচ্ছেন, বাসা চিন্তা বাদ। বাট আমাদের মতো যারা বাসায় বসে কাজ করছে, সেটাকে ক্যারিয়ার হিসাবে দিচ্ছে, এটা ইজ মোর ডিফিকাল্ট। একদিকে বাসা, ইটস নট জাস্ট একদিকে বাসা একদিকে কাজ করছি, দুটো একসাথে করতে হচ্ছে। ক্লায়েন্টের মেইল দিতে দিতে বাচ্চাকে ঘুম পাড়াতে হচ্ছে, এদিকে ইনস্ট্রাকশন দিতে হচ্ছে, ওটি করতে হচ্ছে ল্যাপটপে বসে বসে। অনেক সময় মানে মনে হয় শুনে যে বাসায় বসে কাজ করছি অনেক ইজি হবে ব্যাপারটা, একদিকে বাচ্চা কোলে নিয়ে হয়তো আমি রান্না করছি, ব্যাপারটা ঠিক উল্টা, আরো বেশি তখন ঝামেলাটা বেড়ে যায়। দুইটা ব্যালেন্স করা প্রতিদিনে অ্যাটলিস্ট 10 বার মনে হবে যে দেই, কাজ ছেড়ে দিই, আর পারা যাচ্ছে না, কিন্তু ওটা করলেও তখন তো আমি হেরে গেলাম, আর লাভটা কি হলো? ব্যালেন্স যেটা করতে হবে, মাথাটা গরম করা যাবে না। যখন মনে হবে ছেড়ে দিই, সবকিছু ছেড়ে ছুড়ে আজকে থেকে কাজ বন্ধ, ল্যাপটপ আমার আর লাগবে না, এই ল্যাপটপ আমি কাউকে দিয়ে দিই, মাথাটা একটু ঠান্ডা করে হাতে যে ক্রাইসিসটা আছে ওটা সামলিয়ে আবার সেই কাজে বসা। কাজটা পুরোপুরি ছেড়ে দেওয়া একদমই যাবে না, কাজ কমিয়ে আনা যাবে। যেমন আমি আগে 10টা ক্লায়েন্টের কাজ করতাম, এখন হয়তো আমার 3টা ক্লায়েন্ট আছে। স্যাক্রিফাইসটা করতে অনেক কষ্ট হয়েছে, বাট এটা নেসেসারি, বিকজ আমার ব্যালেন্সটা করতে হবে। আমি দুটো পার্টের লাইফের দুটো পার্টে কোনোটাই ছাড়তে পারছি না, এবং দুটাকে পুরোপুরি ধরে রাখা ইম্পসিবল। আমি যদি সারাক্ষণ মনে করি যে আমার বাচ্চা আমি পালবো, আমার কাছে সারাক্ষণ রাখবো, সেটাও যেমন সম্ভব না। আর আমি এখন ওই সাফা আপুর মতো পুরোপুরি কাজ করতে পারবো না, যেটা উনি এখন পারবে। যদি দিনে 7-8 ঘন্টা কাজ করতে পারে, আমি হয়তো 2 ঘন্টা কাজ করতে পারবো। এটাই আমাদের ব্যালেন্স। মাথাটা ঠান্ডা করে দুইটা দিক সামলাতে হবে, এদিকে বাচ্চা দেখতে হবে, সংসার দেখতে হবে, সাথে সাথে অ্যাট দ্য সেম টাইম ক্লায়েন্টের মেইলে অ্যান্সার দিতে হবে, ক্লায়েন্টের সাথে স্কাইপেও কথা বলতে হবে। যতবারই মনে হবে ছেড়ে দিই আর পারা যাচ্ছে না, ততবারই মাথাটাকে একটু ঠান্ডা করে একটু ব্রেক নিয়ে, দুটো থেকেই সমান ব্রেক নিয়ে একটা কফি খেয়ে আবার স্টার্ট করা লাগবে। অনেকে হাজবেন্ডকে অনেক বকাবকি করলে ব্যালেন্স ফিল করে যে আচ্ছা হ্যাঁ, রাগ সব খুব ইম্পর্টেন্ট। দুটো জিনিস ভাঙলে তোমার দোষ করলে আরো বেশি শান্ত থাকে। আমি যেটা রিসেন্টলি করা শুরু করেছি, আমার কোনো কিছু কথা খুব ভালো লাগে, আমি ওগুলো ডায়েরিতে লিখি। তো যখন খুব মেজাজ টেজাজ খারাপ হয়ে যায়, তখন হয়তো আমি ডায়েরি খুলে কথাগুলো পড়ি, তখন মাথাটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে যায়। তো এরকম সময় অনেকেই লাইফে ফেস করে। তো আমার মনে হয় পজিটিভিটির খুব দরকার। আপনার মধ্যে যত বেশি পজিটিভিটি থাকবে, তত বেশি আপনি শান্তি পাবেন। শান্তিটা মোস্ট ইম্পর্টেন্ট থিং। লাইক আপনার অনেক বড় বাড়ি আছে, গাড়ি আছে, আমার কাছে মনে হয় না দ্যাটস ইম্পর্টেন্ট, বিকজ বাড়ি গাড়ি থেকেও মানুষের শান্তি থাকে না, আবার কিছু না থেকেও শান্তি থাকে না। সো শান্তিটা হচ্ছে সম্পূর্ণ আলাদা একটা জিনিস, যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি যা করছেন, আপনি সেটা নিয়ে শুকরিয়া করছেন, আপনি স্যাটিসফাইড। হ্যাঁ, বাট অ্যাট দ্য সেম টাইম আপনি নিজেকে একটু ডেভেলপ করারও চেষ্টা করছেন। লাইক আমি এতই খুশি যে আমি বেকার হয়ে খুশি, আমার কিছু করারই দরকার নেই।
এটা একটা প্রবলেম কিন্তু, হ্যাঁ। বাট যেটাই করছেন সেটার জন্য হ্যাপি থাকা এবং নিজেকে বলা যে না তুমি পারবে, তুমি আরো কিছু পারবে। এবং এটা ওয়েমেন মেন সবার ক্ষেত্রেই প্রযোজ্য। লাইফে এমন অনেক ক্রাইসিস আসবে আপনার মনে হবে সব ছেড়ে চলে যায়, দুই চোখ যেদিকে যায়, আমি আর পারছি না সামলাতে। প্রতিদিন মনে হবে, দুদিনবার অ্যাটলিস্ট। তো এরকম মনে হতে পারে, কিন্তু ভাববেন যে এটাই শেষ না। আমার মনে হয় যে যেটা শেষ সেটা সবসময় ভালো হয়, যদি ভালো না হয় তাহলে ওটা শেষ না, আরো অনেক দূর যাওয়া বাকি। তো অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে, নিজেকে নিজে প্রচুর ইন্সপায়ার করতে হবে। যদি সারা দুনিয়ার দিকে তাকায় থাকেন যে আমাকে কে ইন্সপায়ার করলো কে করলো না, এই মানে দুঃখ নিয়ে বসে থাকেন, তাহলে সত্যি জীবনে আগে এগিয়ে যাওয়াটা অনেক কঠিন। তো নিজেকে ইন্সপায়ার করুন, আর চোখ কান খোলা রাখুন, সবকিছু জানার চেষ্টা করুন, শেখার চেষ্টা করুন, শেখার মানসিকতা রাখুন। আর আরেকটা যেটা হয়, শেষ করলে তো শেষ করে দেওয়াই যায়, হ্যাঁ। কিন্তু আমি আগে শেষ করার আগে একবার চিন্তা করে অ্যাকচুয়ালি আমি কি ভেবে স্টার্ট করেছিলাম, আমি হ্যাঁ। কি ভেবে স্টার্ট এটা করেছি, চমৎকার। ওইটা যদি আমার মাথায় থাকে তাহলে না আমার আবার ইচ্ছা হবে যে না আমি ছাড়বো না, এত সহজে ছাড়বো না, এত কষ্ট করে এত দূরে এসেছি আর ছাড়বো না, আমাকে আবার ওটা ভাবতে হবে। সো ছেড়ে না দেওয়ার চিন্তা করার চেয়ে এটা বেটার যে অ্যাকচুয়ালি আমি কেন স্টার্ট করেছিলাম, কোত্থেকে স্টার্ট করেছিলাম, এখন আমি কোথায় আছি। আমি যদি আবার ছেড়ে দিই আমি কি আবার সেই পজিশনে আসতে পারবো, আমি কি আমার সেই লাইফটাকে আবার ব্যাক করতে পারবো। আপনি যেমন আজকে কাজ করতে করতে ছেড়ে দিচ্ছেন, বা মনে হচ্ছে যে না পারতেছি না ছেড়ে দিই, একটা সময় আবার একঘেয়েমি থাকতে থাকতে মনে হবে না আমি আগেই ভালো ছিলাম, কেন ছেড়ে দিলাম। সো কোনো কিছু করার আগে একবার চিন্তা, রিলেশন ব্রেকের ক্ষেত্রে হোক বা কাজের ক্ষেত্রে হোক, ছেড়ে দিলে তো ছেড়ে দেওয়াই যায়, না ছেড়ে আমরা চিন্তা করি অ্যাকচুয়ালি কেন স্টার্ট করেছিলাম। এটা খুবই চমৎকার একটা কথা। এটা সব ক্ষেত্রে হয় আমাদের, যে আমরা শুরুটা ভুলে যাই। যে ছেলেটাকে এত ভালোবেসে বিয়ে করলাম, বিয়ের পরে তাকে আর ভালোই লাগতেছে না, তখন আসলে ভুলে গেছি যে কেন তাকে ভালোবাসছিলাম। সে যে আমাকে সাপোর্ট গুলো দিয়েছিল ওই মুহূর্তে ওটার মাথায় নাই, কারণ তার রিসেন্ট কিছু অ্যাক্টিভিটিস এর কারণে আমার মেজাজ খুব খারাপ, কিন্তু তার মধ্যে ভালো জিনিসগুলো আছে ওইটা একদমই মাথায় নেই। সো আমরা শুরুটা ভুলে যাই, যখন আমরা মাঝপথে চলে আসি তখন আর শুরুটা ম্যাটার করে না। সেই জন্যই অনেক মানুষ কুইট করে, ছেড়ে দেয় মাঝপথে। এটা হয়, এটা সব ক্ষেত্রেই বোধহয় আপু হয়, শুরুটা আসলে মনে থাকে না, কিন্তু মনে রাখতে হবে শুরুটা। আমি এটা আমার শ্বশুরের ক্ষেত্রে দেখেছি যে সে এমন অবস্থা যে মারা যায় যে অবস্থা, তার হার্টে ব্লক হয়ে। হ্যাঁ, তো আল্লাহর রহমতে সে সুস্থ হয়ে ফিরে আসছে, কিন্তু সে এখন আবার তেহারি খাওয়া শুরু করেছে, স্মোকিংও করে। তো তার ওই শুরুটা মনে নাই যে ওই সময় সে কতটা সাফার করেছিল, যে কারণে এখন সে কিন্তু পুরো তার লাইফের মানে ম্যানেজমেন্ট উল্টাপাল্টা করে ফেলছে। তো আমি তখন চিন্তা করি যে আসলে, এবং আপু যখন বললো শুরুটা মনে রাখতে হবে, এটা সত্যি অনেক অনেক ইম্পর্টেন্ট। শুরুটা মনে রাখুন যে কি অবস্থা থেকে এই অবস্থায় এসেছেন, কোন ভালোটা নিয়ে আপনি শুরু করেছিলেন, সেই ভালোটার কাছে ফিরে যান, সেটাকে মনে রাখুন। তো আমি একটু কমেন্ট গুলো দেখে নিই। আমাদের অনেকগুলো কমেন্ট দেখতে পাচ্ছি, বেশিরভাগই আমার পেওনিয়ার নিয়ে। হ্যাঁ আমি জানি, আমি লাইভ শেষে সবাইকে ইন্ডিভিজুয়ালি অ্যানসার দিয়ে দিব সবার কোয়েশ্চেনের। আমাদেরকে নিয়ে কেউ কোনো কোয়েশ্চেনই করে না, আমাদেরকে কোনো আমি পছন্দই করে না। মেয়ে দেখছি না, যাদের জন্য করছি আমরা, হ্যাঁ কোনো মেয়ে দেখছি না, আমরাই কমেন্ট করি তাহলে। আমি ভাইয়াদেরকে একটু রিকোয়েস্ট করব যে আপনাদের ওয়াইফদেরকে, আপনাদের বোনদেরকে আপনারা একটু টেকই করেন, মানে হচ্ছে যে কিভাবে কোনো জিনিসকে অনলাইনে ইউজ করতে হয়। লাইক ফেসবুক শুধু হয়তো গল্প করার জায়গা না, এখানে আপনারা আরো অনেক মজার মজার জিনিস শেয়ার করতে পারেন। গল্প তো করতেই পারেন, ঠিক আছে, বাট এটার সাথে সাথে ফেসবুক দিয়ে কিভাবে আর্নিং করতে পারেন আপনারা একটু আপনাদের ওয়াইফদেরকে শিখিয়ে দেখুন না, আমার মনে হয় আপনাদের লস হবে না। আর ওয়াইফদেরকেও বলবো যে আমাদের অনেকের কমপ্লেইন থাকে যে আমার হাজবেন্ড তো বিকাল হলেই বন্ধুদের সাথে বেরিয়ে চলে যায়, হ্যাঁ আমাকে তো সে টাইম দেয় না, বা তার কাছে তার ফ্রেন্ড সার্কেল এগুলো খুব ইম্পর্টেন্ট, আমি এতটা মনে হয় ইম্পর্টেন্ট না। অ্যাট দ্য সেম টাইম একটু চিন্তা করে দেখুন যে আপনার সাথে তার গল্প করতে ভালো লাগার কোনো টপিক কি আপনি তার সাথে গল্প করেন, বা সে যে জিনিসগুলো বুঝে আপনি কি সেই জিনিসগুলো বোঝার চেষ্টা করেন, তার কাছ থেকে কি আপনি জানতে চান যে আচ্ছা কিভাবে এই জিনিসটা করে বা কিভাবে ওই জিনিসটা করে। যদি আমরা আমাদের হাজবেন্ডদেরকে আমাদের বন্ধু বানিয়ে ফেলি, আমার মনে হয় তাহলে আমরা কিন্তু সত্যি অনেক কিছু শিখতে পারবো। এবং একা একা একটা মানুষ একটা কিছু করছে তার থেকে অনেক গুণ বেশি মজা হয় যদি দুইজন মিলে কিছু করা যায়। সংসারের মজাটাই সেখানে। আপনি যখন আপনার হাজবেন্ডের একটা হাত হবেন, তার হয়ে তার সাথে কাজ করবেন, দেখবেন মজা অনেক গুণ বেড়ে যায়। হ্যাঁ, তো আপনি বাসায় হয়তো সব সামলাচ্ছেন, একা একা করছেন, আপনার হাজবেন্ড হয়তো অফিস সামলাচ্ছে, দ্যাট ইজ গুড টু, বাট স্টিল আপনি বোঝার চেষ্টা করুন যে সে কিরকম টপিকে কথা বলে, বা তার টপিকগুলো আপনার মাথার ভিতরে যায় না উপর দিয়ে যায়, বুঝার অ্যাটলিস্ট চেষ্টা করলে আমার মনে হয় কিছুটা বুঝতে পারবো। এবং আমাদের
ওই গার্ডিয়ান লেভেলের হাজবেন্ড থেকে একটা বন্ধু লেভেলের হাজবেন্ড পাবো, এবং বন্ধু লেভেলের হাজবেন্ড পেলে যেটা হবে দুইজনে মিলে একসাথে জীবনে অনেক দূর আগাতে পারবো এবং পথটা আরেকটু সহজ হবে। হ্যাঁ, আমি বোধহয় বুঝাতে পেরেছি জিনিসটা। অনেক বেশি হাই থটের কথাবার্তা বলছি, দার্শনিক হয়ে গেছি। আমি আসলে কোনো মেয়ে দেখছি না। যাক, এটা অনেক দুঃখের ব্যাপার, অনেক আমাদের ছেলেরা লাইফ দেখছে। মনে হয় কোনো মেয়েই দেখছে না। সবাই কি সময় বিজি, মানে আমরা কি শেয়ার আমরা কি মানে এই সময় আমরা বিজি না, সবাই মনে হচ্ছে বিজি। আমাদের যারা লাইফে যারা কিন্তু দেখছে থেকে যাবে, পরে দেখতে যাবে। So আপনারা যদি আপনাদের বাসার কাউকে যারা কাজ করতে চায় তাদেরকে শেয়ার ট্যাগ করতে পারেন, তারা দেখতে পাবে। আচ্ছা, এটা পরেরটা কমেন্ট আমি পরে করছি। যাক, মেয়েরা আপু টাইপিং করতে পারেন, আমরা আর কিছুক্ষণ আছি, তারপরে আপনাদেরকে আমরা মানে আমাদের বিরক্তিকর হয়তো বা লাইফ আর এই সেটা যে দেখা হয়তো দিয়ে মুক্তি দিতে পারবো। বউকে সব ভাইয়াদের শেখাতে ইন্টারেস্টেড, সাকিব মাহমুদ সে তার বউকে শেখাবে এবং নিজের কাজ নিজে ঘুমাবে। হ্যাঁ, তাও করতে পারেন আপনি। কিছুদিন উনি কাজ করলো, কিছুদিন আপনি কাজ করলেন, আপনি 5 বছর ব্রেক নিলেন, বাচ্চা দেখলেন, উনি 5 বছর কাজ করলেন। আচ্ছা, গুড আইডিয়া। কিন্তু আমার হাজবেন্ড প্রায় বলে তোমার ইনকামটা আর যখন বাড়বে আমি কিছুদিন চাকরি ছেড়ে দিয়ে বসে থাকবো, আমি সংসার চালাবো, সে একটু আরাম করবে, আবার জয়েন করবে। দ্যাটস নট আ ব্যাড আইডিয়া অ্যাকচুয়ালি। হ্যাঁ তাকে যদি ব্রেক দেওয়া যায়। হ্যাঁ, সেটাই। But এই যে একটা প্রবলেম হলো কি, এরকম ফ্লেক্সিবল কাজ করার পরে না, একটা অফিসে যে যদি আমাকে সারাদিন থাকতে হয়, আমি মনে হয় না আর পারবো কখনো। একদম ফ্লেক্সিবল একটা কাজ করে অভ্যস্ত হয়ে গেছি, রাতে করি, দিনে করি, সকালে করি, ঘুরতে বের হয়ে গেছি। কিন্তু আমাকে একটা অফিসে বসিয়ে দেয় 8টা থেকে 6টা পর্যন্ত কাজ করতে, আমি হাঁপিয়ে যাবো। ফ্লেক্সিবল লাইফে অভ্যস্ত হয়ে গেলে সমস্যা। আমার এখন মনে হয় যে 8টা 6টা হলে আমার জন্য ভালো হতো, কারণ বাসায় বসে কাজ করার কারণে যেটা আমার মেয়ে আমার মাথার উপরে উঠে যায়, ঘাড়ে লিটারালি উঠে যায়। আমরা এমনি বলছি না, লিটারালি উঠে যায়। আমি সত্যি সত্যি উঠে যায়। গুগলে যদি সার্চ করেন যে ওয়ার্কিং মম, ওয়ার্কিং ফ্রম হোম, শুধু শুধু ছবি আসে, বাচ্চা কোলে নিয়ে কাজ করছে, বাচ্চা ঘাড়ের উপর। রিয়ালিটি এত সুন্দর না। রিয়ালিটি ইজ লিখছি আমি, বাচ্চা এসে আন্ডু করে দিল, সব চলে গেল। দ্যাট হ্যাপেন আমার সাথে। আমার হাজবেন্ড খুব প্রাউড ফিল করে, কিন্তু বাচ্চাকে খুব ভালো লাগে না। আমার হাজবেন্ড খুব প্রাউড নিয়ে একদিন বলতেছে যে ম্যাক হ্যাং করে না, এটা খুবই ভালো। আমার মেয়ে 2টা থাপ্পড় দিল, ম্যাক হ্যাং হয়ে গেল। মানে সে বাচ্চাটা একদম সবই করে ফেলতে পারে, যেটা পসিবল না। তখন মনে হয় যে আল্লাহ আমাকে ধৈর্য দাও, আমাকে রহম করো, যাতে আমার আন্ডু জেড করে কিন্তু সুন্দর সেভ করে মানে গেল, আমার সব কাজ খারাপ হয়ে গেল। দ্যাটও হয়। সো রিয়ালিটি এত সুন্দর না। আমাদের দেশের এনভায়রনমেন্টটা আসলে ওয়ার্কিং মমদের জন্য এখনো 100% পারফেক্ট না। হ্যাঁ, আমরা অনেক ছেলেরাই নিজেরা এক গ্লাস পানি পর্যন্ত ঢেলে খাই না, যেটা আমার অনেক আগে কমপ্লেইন যে এরকম কেন হয়, পানিটা তো নিচে ঢেলে খাওয়া যায়। মেয়েদের জন্য অফিসের কাজ আসলে এতটা ডিফিকাল্ট হতো না, কেন হয় অফিস করে এসেও তাকে রান্নাটা করতে হয়, সংসারই দেখতে হয়। হ্যাঁ, তো ডাবল কাজ করতে হচ্ছে। তো হাজবেন্ড যদি একটু হেল্প করে তাহলে আসলে জিনিসটা অনেক ভালো হয়। So, হাজবেন্ড এখানে যারা দেখছে, যারা আসলে ইন্টারেস্টেড যে বউ কাজ করবে, তাদেরকে আপনার ওই কাজ করার এনভায়রনমেন্টটা দিতে হবে। ডোন্ট এক্সপেক্ট যে সে একদিকে কাজ করবে, একদিকে বাসার সব কাজও করবে। সেই জায়গাটা দিতে হবে তাকে। তার মতো একটা অফিস না হলেও একটা কাজ করা একটা আলাদা জায়গা। এটা তো পুরো একটা ক্যারিয়ার। এটা আমরা শখের বসে করছি না, আমরা সিরিয়াসলি কাজটা করছি। আপনি যেমন অফিসে বসে কাজ করছেন, হয়তো আপনারা অনেক বেশি আর্ন করছেন আমাদের থেকে, কিন্তু আমরা যেটুকু করছি এটা আমাদের কাছে, আমরা খুব সিরিয়াস এটা নিয়ে। আমাদেরকে সেই এনভায়রনমেন্টটা দিতে হবে, আমাদের কাজটাকে সিরিয়াসলি দেখতে হবে। তোমার কি এমন কাজ উঠো যাও চাবানো বললে হবে না, হয় না আমাদের সাথে। আমি জাস্ট বলছি ফর এক্সাম্পল, অনেকেরই হয় যে ইউ হ্যাভ টু টেক দ্যাট সিরিয়াসলি। সিরিয়াসলি না নিলে হবে না যে আমার বউ এটা হবি না, মানে এমনি আমি করতে দিচ্ছি বা আমি তোমার ব্যাপারে খুব প্রাউড, এটা জাস্ট মুখে মুখে বললে কিন্তু হয় না। এটা বলা লাগবে যাও কাজ করো, আমি কিছুক্ষণ দেখছি, এইটুক বলাটা ইম্পর্টেন্ট। বাকিটা যার যার ফ্যামিলির ব্যাপার, তারা বুঝবে। না, আসলে এটা ঠিক। আমার মনে হয় যে এখানে হাজবেন্ডের অনেক বড় দায়িত্ব তার ওয়াইফকে একটা ভালো এনভায়রনমেন্ট দেওয়া, সে কাজ করতে পারে, তাকে ইন্সপায়ার করা এন্ড তার কাজকে রেসপেক্ট করা। আমি যদি মনে করি আমি তো ছেলে মানুষ, সারাদিন বাইরে বসে কাজ করে আসছি, আমি এখন বাসায় এসে আমার ওর জন্য চা বানাবো, এটা কি পসিবল? আমার বউ কাজ করবে আর আমি চা বানাবো, এটা অ্যাকচুয়ালি খারাপ কোনো কিছু না। আমার মনে হয় এটা ভালো। আপনি
প্রতিদিন আপনার ওয়াইফ আপনাকে চা বানিয়ে দেয়, আপনি যদি একদিন আপনার ওয়াইফকে চা বানিয়ে দেন, এটা হবে কি ওর জন্য অনেক বড় একটা ইন্সপিরেশন হবে, ওর ভালো লাগা কাজ করবে, আপনার নিজেরও ভালো লাগবে, এবং আপনার ছেলে মেয়ে যারা তারাও কিছু শিখবে যে হ্যাঁ আমার বাবাও আমার মার জন্য কিছু করে, আমার মাও আমার বাবার জন্য কিছু করে। একতরফা না অ্যাকচুয়ালি কখনো কোনো কিছু হয় না। আমরা খালি মানুষ থেকে পেতে চাই, কিন্তু অ্যাকচুয়ালি কেউ দিতে চাই না। আমার মনে হয় যে দিতে চাওয়ার অভ্যাসটাও ছেলেদের থাকতে হবে। ছেলেদের রাইটে যেটা ধারণা, মেয়েরা বেশি টেকনোলজি জানলে মাথার উপর উঠে যাবে, কারণ অধিক ঘরে রাখা যাবে না, কন্ট্রোলের বাইরে চলে যাবে। অ্যাকচুয়ালি এটা না, যদি না জানে তখন সে আজগুবি প্রশ্ন করবে, আপনার কাজে ব্যাঘাত ঘটাবে, আপনার কাজটাকে বুঝবে না। আপনি রাত জেগে কাজ করছেন, তখন বলবে তুমি কি করতেছো, আমি তো কিছুই বুঝতেছি না, তুমি রাতে বসে তুমি মেয়েদের সাথে চ্যাট করতেছো। এই ধরনের কোয়েশ্চেন গুলো আপনাকে ফেস করতে হবে। এই জন্য তাকেও শিখান অ্যাকচুয়ালি আপনি কি করতেছেন, সেও জানুক টেকনোলজি কি। টেকনোলজি বলতে শুধু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো, কারোর সাথে চ্যাটিং করা, পরকিয়া করা, এগুলো না। অ্যাকচুয়ালি এটা দিয়েও অনেক কিছু করা যায়, নিজের আইডেন্টি করা যায়, বিজনেস করা যায়। সো করুন আপনারা। আমার মনে হয় যে হাজবেন্ডের অ্যাকচুয়ালি উচিত তার ওয়াইফকে একটু রেসপেক্ট করা, একটু সময়টা দেওয়া, তাকে বুঝানো। এটা কখনো মনে করবেন না মেয়েদেরকে বেশি শিখতে দিলে মাথার উপর চড়ে যাবে। মেয়েরা বাদর না, মেয়েরা মানুষ। সেটাই, আপনার শেখানোর ধরনে হয়তো গোলমাল আছে, এই কারণে এই প্রবলেমটা হয়েছিল যে মাথায় চড়ে গেছে বা এরকম। আমরা অ্যাকচুয়ালি আজকে তিনজন তিনটা কালার করেছি। মানে আলোর মেইন তিনটা কালার হচ্ছে লাল, নীল, সবুজ। এটার পিছনে একটা ছোট্ট স্টোরি আছে, সেটা হচ্ছে আমরা তিনজন তিনটা কালার করেছি এবং আজকে উইমেন্স ডে। তো উইমেনরা অ্যাকচুয়ালি আপনার লাইফে লাইট নিয়ে আসতে পারে যদি আপনি তাদেরকে প্রপারলি নার্চার করেন, প্রপারলি রেসপেক্ট করেন। যদি বাবা হয়ে থাকেন, আপনার বাচ্চাকে সেভাবে গড়ে তুলুন যাতে সে আপনার লাইফে লাইট নিয়ে আসে এবং সে যেখানে যায় সেখানে আলো ছড়ায়। আর যদি এই তিনটা কালারকে মিক্সড করা হয় তাহলে ব্ল্যাক কালার হয়ে যায়। সো যদি আপনারা প্রপারলি নার্চার না করেন তাহলে কিন্তু যেখানে যাবে অন্ধকার ছড়িয়ে বেড়াবে। সো আপনার লাইফে অন্ধকারে চলে যাবে, যেখানে যাবে সেখানে অন্ধকার নিয়ে আসবে। সো আপনার সন্তান যদি মেয়ে হয়ে থাকে, তাকে আমার মনে হয় না যে আপনার এমন ভাবে ট্রিট করা উচিত যেভাবে একটা মানুষকে ট্রিট করা হয় না। একটা মানুষের যে অধিকারগুলো থাকে, একটা মানুষের যেভাবে লেখাপড়া করার অধিকার থাকে, একটা মানুষের নিজের পায়ে দাঁড়ানোর অধিকার থাকে, সংসারে কন্ট্রিবিউট করার অধিকার থাকে, তাকে ঠিক ওইভাবে গড়ে তুলুন যাতে সেই ব্যাপারগুলোতে সচেতন হয়। যাতে সে আমি বলবো যে অজন্তা আপুর মধ্যে যে চমৎকার গুণগুলো আছে, সাফা আপুর মধ্যে যে চমৎকার গুণগুলো আছে, এগুলো যদি আপনার সন্তানের মধ্যে থাকে, আমার মনে হয় সে যেখানেই যাবে সে আলো ছড়াবে এবং এটা আপনাকে সত্যি প্রাউড করবে। আর আমরা লাইফের অনেকটা শেষের দিকে চলে এসেছি, অলমোস্ট 1 আওয়ার। আমরা আপনাদেরকে আর বেশিক্ষণ জ্বালাবো না। একটা আপু কমেন্ট করেছে, আই এম সো প্রাউড। আচ্ছা, আপু লিখেছে, আমি একজন মেয়ে, আপনাদের কথা শুনছি, অনেক মোটিভেশন পাচ্ছি। আপনাদের মতো করে যদি সবাই ভাবতো আজ আমাদের দুর্গতি শুধু মেয়েদের জন্য। এইসব চেঞ্জ করার জন্য ছেলেদেরকেও সাপোর্ট করতে হবে। ছেলের বউ কোনো কাজ করে না, সারাদিন টাইপ করে। আমার সন্তান কাজ করে না, সারাদিন সারা রাত জেগে থাকে, খুবই কষ্টে থাকতে হয় মেয়ে ফ্রিল্যান্সারদের। 99% পরিবার সাপোর্ট করে না। আপনাদের রেগুলার লাইভ করা দরকার। হ্যাঁ আপু, আমরা করব, কিন্তু দুঃখের বিষয় আমাদের লাইভ তো খালি ভাইয়ারাই দেখছেন, আপুরা খুব কম দেখছেন। তো আপুদেরকেও দেখতে হবে, ভাইয়াদের দেখা বেশি দরকার অ্যাকচুয়ালি। ভাইয়াদেরই মনে হচ্ছে, আমরা বলছি ভাইয়াদের দেখা দরকার। আচ্ছা, আরেকজন কি আপুরা সবাই বিয়ের পরে কথা বলছে? ও আচ্ছা, হ্যাঁ, অ্যাকচুয়ালি আমরা সবাই ম্যারিড এবং আমাদের মধ্যে দুজন অলরেডি মাদার্স। সো আপনি বলতে পারেন যে সিঙ্গেলদের জন্য কি কষ্ট? ছেলে, আচ্ছা আপনি কি বিয়ের কথা বলছেন? ছেলে ফ্রিল্যান্সারদের কিন্তু একটা কষ্ট আছে যে বিয়েতে সমস্যা হয়, এটা কিন্তু অনেকেই বলে। আপনি কি বিয়ের কথা বলছেন? সাকিব মাহমুদ, আপনারা সবাই বিয়ের পর এর কথা বলছেন, সিঙ্গেলদের জন্য অনেক কষ্টের এটা। এখন দেখেন, সিঙ্গেল ছিলাম আপু এক সময়, এখন না আমরা ম্যারিড হয়েছি, আমি যেটা ফার্স্টেই বললাম। ছেলেরা মনে করেন বলছে সবাই যে ফ্রিল্যান্সারদের কাছে মেয়ে দিব না, আবার মেয়েদের কিন্তু ফ্রিল্যান্সারদের অনেক দাম আছে। বিকজ সবাই কি মনে করছে, ঘরের মেয়ে ঘরে থাকবে, ঘর থেকে ডলার ইনকাম করবে, এটা তো সোনায় সোহাগা। এটা একদিকে চিন্তা করলে ভালো, কিন্তু যদি ওইটা বললাম সেই সোনায় সোহাগা সিচুয়েশনটার জন্য, ডলার ইনকাম করার জন্য ওই জায়গাটা তো দিতে হবে আপনাদেরকে। ডোন্ট এক্সপেক্ট যে নতুন বউ এসেই সব কাজ করবে তারপর আবার পাশাপাশি ডলার ইনকাম করবেন না। আপনি যেমন সারাদিন অফিস করবেন, বাসায় এসে আরাম করবেন, আপনার ওয়াইফ বা বোন বা যেই হোক সেও যেন এরকম অফিস করার আওয়ারটা পায় এবং সেও রেস্ট করার টাইমটা পায়। তাকে এটা বলবেন না যে বাকি সব কাজ করো, রেস্টের টাইমটা তুমি ডলার আর্ন করো। বিকজ ফ্রিল্যান্সার মেয়েদের কিন্তু আই থিঙ্ক ভালো একটা
দাম আছে বিয়ের বেলায়। হ্যাঁ, আমি অনেক জায়গাতেই এটা শুনেছি যে বলছে যে বাসায় বসে কাজ করে তো এটা ভালো, এটা করতে ভালো, দে। আরো ভালো, বাসা থেকে বের হতে হবে না, একদিক তো ভালো, সেফটি ইস্যু দেখলে, হ্যাঁ, রাস্তাঘাটে দেখলে, টাইম দেখলে অনেক ভালো। হ্যাঁ, 2 ঘন্টা যদি অফিস যেতে লাগে, আসতে লাগে 4 ঘন্টা, সেই এমনি হিসেবে ভালো। ভালো। আমার একটু মনে হয় এই জায়গায় যে অফিসে গিয়ে কাজ করা, আদার্স মানুষদের সাথে উঠা বসা করা, ওটাই। ক্লায়েন্ট হ্যান্ডেল করা বা একটা ডিসিপ্লিন লাইফের মধ্যে থাকে, যে আমি এখন চাইলে বাসার মধ্যে একটা ট্রাউজার একটা টি শার্ট পরে বসে গেলাম ফুলের মধ্যে ল্যাপটপ নিয়ে, বাট আমি অফিসে যাব, আমার মাথায় রাখতে হবে আমার আগের আরো 10 জন ছেলে মেয়ে থাকবে, তাদের সাথে আমাকে ভালো বিহেভ করতে হবে, আমার প্রজেক্টে আপ ডাউন হোক তাদেরকে দেখানো যাবে না, আমার একটা ভালো ড্রেস কোড থাকতে হবে, অ্যান্ড আমার অফিসে অনেকে আসবে, সবাইকে হ্যান্ডেল করা, বসকে হ্যাপি রাখা, যে বস যাতে খুশি হয়ে বলে যে না ও ফিমেল হলেও কাজটা অনেক ভালো করেছে, একটা ছেলে যা করতে পারে ও তার চেয়ে ভালো করেছে। সো একটা ডিসিপ্লিন লাইফের মধ্যে আসা যায়। আমি বলছি না যে ঘরে বসে থাকাটা খারাপ না, বাইরে বের হলে আপু আসলে বাইরের পজিটিভ দিক হ্যাঁ, দিকগুলো না, বোঝা আসলে আসলে বাসায় বসে বাসার দিনের পর life দিন এর কাজ মধ্যে করতে থাকে। না আসলে ভালো লাগে না, হ্যাঁ, লোনলি লাগে, আমাদের কলিগ কো-ওয়ার্কার নেই, সারাক্ষণ আর কতক্ষণ ভালো লাগে বাসায় বসে, একটা সোশ্যাল লাইফ কিন্তু আমাদের অলমোস্ট জিরো হয়ে যায়। তো বাইরে মাঝে মাঝে বের হওয়া দরকার, যেটা আমরা মিস করছি বাসায় বসে। আপনি যদি টিম নিয়ে কাজ করছেন আপনার আছে, আমি দিনের পর দিন এমন যায় যে আই জাস্ট টক টু চিলড্রেন, কিডস, বাচ্চার সাথে কথা বলি আর মেলে কথা বলি, লাইক আই ডোন্ট টক টু অ্যাডাল্টস, বড়দের সাথে কথা বলা আমি ভুলে যাই। আচ্ছা, তো এটা একটা বড় প্রবলেম, আমাদের বাসা থেকে বের হতে সমস্যা হয়। হ্যাঁ, বের হওয়া মাঝে মাঝে দরকার, এই যে একটা ইভেন্টে আজকে আসলেন বা এই টুকটাক ইভেন্ট আমরা এই জন্যই আসলে অর্গানাইজ করে ফ্রিল্যান্সাররা, বিকজ একটা সোসাইটিতে আমাদের সোশ্যাল স্কিল কিন্তু জিরো হয়ে যাচ্ছে অলমোস্ট দিন দিন। হ্যাঁ, এবং এটা প্রবলেমও পড়ে আপু যখন হচ্ছে ওই যে বললাম না লাইফে অনেক রেসপন্সিবিলিটি চলে আসে, তখন আপনার বাসায় থাকতে থাকতে স্ট্রেস লাগবে, আপনার সবকিছু নেগেটিভ লাগা শুরু হবে, সবকিছুতে আপনি খুব ধরবেন, প্রবলেম ধরবেন, আপনি খুব টেম্পার্ড একটা পার্সন হয়ে যাবেন। কিন্তু আপনি যদি বাসা থেকে বের হন, টাইমলি বের হন, তখন আপনার মনে হবে যে না, লাইফ ইজি, লাইফ সুন্দর। এটার বোধহয় একটা প্রাকৃতিক ব্যাপার আছে, মানে আপনাকে বানানোই হয়েছে যে আপনি নেচারের কাছাকাছি থাকবেন না, যেতেই হবে, কনক্রিটের হ্যাঁ। দেয়ালের মধ্যে সবসময় আবদ্ধ থাকলে মাথা আমাদের ব্যথা করে অনেক খারাপ লাগে, মাথাতে প্রবলেম হয়, মাথায় এটা problem। বের হতে হবে। তো লাইফটা কি আমরা শেষ করব? লাস্ট টিপস কারো আছে কিছু? লাস্ট কোনো টিপস For দিতে পারেন females, আপনি balance যে এর জন্য। হ্যাঁ, যদি আপনি, আমরা সবাই শেয়ার করি, আপনি শুরু করেন যে কোনো টিপস যেটা আপনাকে লাইফের মধ্যে ব্যালেন্সড রাখবে, হতাশ করবে না, এগিয়ে যেতে সাহায্য করবে। কোনো tips? হ্যাঁ, আপনি যেহেতু আগে আমি যেটা বলেছিলাম ফার্স্টে, যে আপনাকে আগে খুঁজে বের করতে হবে আপনি কি চান, সে অনুসারে আপনি এগিয়ে যান, আপনার কাজটাকে আপনি ভালোবাসুন। আপনি যদি আপনার কাজটাকে ভালো না বাসেন, এটা বেশি দিন আপনি করতে পারবেন না, একটা সময় আসলেই বোর লাগবে। সো বোরটা কেন আনা যাবে না সেটার একটু ফোকাস করে আপনি কাজটা করবেন। অ্যাকচুয়ালি মার্কেটিং বলেন বা যে কোনো কাজের ক্ষেত্রে বলেন, অনেক ইন্টারেস্টিং, অনেক টুইস্ট, অনেক কিছু আছে যেটা অ্যাকচুয়ালি আমি খুঁজে বের করতে পারি। সো পেশেন্স হারানো যাবে না, সেলফ কনফিডেন্ট রাখতে হবে, নিজেকে সবসময় মনে করতে হবে হ্যাঁ আমি আমার ঘরে, আমি আমার ছেলে মেয়ের কাছে, আমি আমার হাজবেন্ডের কাছে, আমি আমার অফিসে, সব জায়গায় সুপার উম্যান, নিজেকে সবসময় একটা সুপার উম্যান ফিল রাখতে হবে, তাহলে দেখবে যে একটা পাওয়ার বুস্ট করে। আর হ্যাঁ, আমি একটা জিনিস বলবো যে নিজেকে স্ট্যাবলিশ করতে যেয়ে ফ্যামিলি হারিয়ে যাওয়া যাবে না, ফ্যামিলিকেও ধরে রাখতে হবে, হাজবেন্ডকে ভুলে যাওয়া যাবে না, বাচ্চাকেও ধরে রাখতে হবে, সবকিছু মিলে। অ্যাকচুয়ালি আমরা এই জন্যই বলি যে মেয়েরা একটু মানসিক দিক থেকে আর ফিজিক্যালি দিক থেকে একটু শক্তিশালী হয় কেন, কারণ তারা আসলে দুই সাইডই হ্যান্ডেল করতেছে, বাসা, বাইরে, ঘরে। তাকে দেখা যাচ্ছে 25 বছর সে যে জায়গায় ছিল সে জায়গা থেকে চেঞ্জ হয়ে তাকে আবার বাকি 25 বছর অন্য কোথাও থাকতে হচ্ছে। সো এই অ্যাডজাস্টমেন্টটা করা, সেমটা কিন্তু শ্বশুর বাড়ি, বাবার বাড়ি, জব, এনভায়রনমেন্ট, ছেলে মেয়ে, স্কুল, সবকিছু নিয়ে আপনাকে আসলেই খুব নিজেকে ইন্সপায়ার করতে হবে, নিজেকে দিয়ে, যে না আমার হেরে যাওয়া যাবে না, হেরে যদি আমি একবার যাই তাহলে আমি কেন স্টার্ট করেছিলাম সেটা ভাবতে হবে, আর হেরে গেলে আর একদমই হারিয়ে যাবো, আসলে তখন আর নিজেকে খুঁজে পাওয়া যাবে না। সো আমার মনে হয় যে সেলফ কনফিডেন্সটা রাখতে হবে, প্যাশন রাখতে হবে, পেশেন্স রাখতে হবে, দুইটাকে সমানভাবে করতে হবে। আমি এটা ভাবতে পারবো না যে আমাকে শুধু কর্পোরেট লাইফে ভালো হতে হবে, আমি ফ্যামিলি লাইফে কেয়ার করি না, ফার্মে যাক ফ্যামিলি লাইফ, এইভাবে ভাবা যাবে না। আমাকে এটাও বুঝতে হবে আমি অফিসে যেমন বস, আমি ঘরে এসে আমার শ্বশুর শাশুড়িকে একটু চা বানিয়ে দেওয়া, তাদের সাথে বসে একটু গল্প করা, তাদের সাথে একটু ঝালমুড়ি খাওয়া, তাদেরকে টাইম দেওয়া। এতে হবে কি, ওরাও বলবে যে না আমাদের বউ ঘরও দেখতেছে, বাইরেও দেখতেছে, আমাদের কোনো সমস্যা নেই। সো এই জিনিসটাকে আপনাকেও যেমন
হেল্প করবে, আপনার হাজবেন্ডকেও হেল্প করবে, আর আপনার মানে কাজ কখনো ইন্টারাপ্ট হবে না ইনশাল্লাহ। আমি অ্যাকচুয়ালি এভাবে আমার ফলো মনে হয় ভালো করলে ভালো হয়, আপনি যদি ভালো করেন আপনার সাথে ভালো হবে, এটা আমি খুব বিলিভ করি। অজন্তা আপু কি বলেন? রে আপু বেশিরভাগই বলে দিল যে এটা মাথায় রাখতে হবে যে মেয়েরা কিন্তু, আমি ইউজুয়ালি মেয়েদের এইভাবে কথা বলি না, মানে আমি ডিসক্রিমিনেশন করি না, বাট মেয়েরা কিন্তু প্রতিটা সেকেন্ডে ব্যালেন্স করছে, প্রতিটা সেকেন্ডে সবকিছু নিয়ে। যে বাসায় থাকে সেও ব্যালেন্স করে, যে জবে যায় সে ব্যালেন্স করে। আর আমরা যা চাচ্ছি দুইটা ওয়ার্ল্ড একসাথে আনতে, দুইটা ওয়ার্ল্ডে থাকতে, আমরা আরো বেশি ব্যালেন্স করি। তো যেহেতু এবারের উইমেন্স ডে এর মোটো হচ্ছে সামথিং টু উইথ ব্যালেন্স, এই ব্যালেন্সটা করা অনেক টাফ। এটার মধ্যে মোটিভেশন, এটার প্রতি মোটিভেশন দরকার, সাপোর্ট দরকার, রিয়েল সাপোর্ট, নট জাস্ট বলার কথা সাপোর্ট, এটা রিয়েল সাপোর্ট দরকার। এবং আমাদের জন্য যেটা দরকার যে প্রচন্ড রকম পেশেন্স, যেটা আপনার প্রতিদিন মনে হবে যে অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে। দুটা কাজ একসাথে করা, দুই নৌকায় পা দেওয়া প্রচন্ড টাফ ব্যাপার, পেশেন্সটা রাখতে হবে। অ্যান্ড যদি কেউ স্টার্ট করতেই চান অনলাইনে ক্যারিয়ার, তাহলে টেক ইট স্লো, আস্তে আস্তে অনেক স্যাক্রিফাইস করতে হবে। আমার মনে হয় যে আমি যেটুকু আমার ক্যাপাবিলিটি আছে তার 50% আমি এখন করতে পারছি না, এটাকে আমাকে স্যাক্রিফাইস করতে হয়েছে এবং আগামী কয়েক বছর করতে হবে। একটা ছেলে ক্যারিয়ারে 100% দিতে পারে, অ্যান্ড সেটাকে কেউ খারাপভাবে তো দেখেই না, দ্যাটস আ প্লাস পয়েন্ট। আমি যদি শুধু 100% আমার ক্যারিয়ারে দিই, এটা আমার অনেক প্রবলেম হয়ে যাবে। আমার সত্যি মনে হয় যে আমি যতটুকু পারতাম, যতটুকু ওয়ার্ক লোড নিতে পারতাম, যতটুকু কাজ করতে পারতাম, তার 50ও না 40% আমি এখন করছি, অ্যান্ড আই হ্যাভ টু বি স্যাটিসফাইড উইথ দ্যাট। অনেক ক্লায়েন্ট আমার ছেড়ে দিতে হচ্ছে, বিকজ আমি দুটা করাতে পারবো না, আমার নিজের মেন্টাল ট্রমা হয়ে যাবে, আমার স্ট্রেস লেভেল বেড়ে যাবে। তো টেক ইট স্লো, আস্তে আস্তে করুক। আমি তো মনে মনে খালি বলি যে আর 5টা বছর, তারপর আমি আরেকটু বাড়াবো, 5 বছরের পরে একটু বাড়াবো, একটু সেটেল হবো, একটু আরো লাইফটা আগাবো। এই 5টা বছর আমাকে একটু ধৈর্য নিয়ে থাকতে হবে। তো যারা মেয়েরা এই লাইনে আসতে ইন্টারেস্টেড, যারা দুটাই করতে চায়, ফ্যামিলি, কিডস এবং ক্যারিয়ার কিন্তু একসাথে রাখতে চায়, তাদের জন্য একটু পেশেন্স দরকার, টেক ইট স্লো। আর যেটা সবাই বলে যে ডু সামথিং ইউর প্যাশনেট অ্যাবাউট, শুধু ইনকাম বা শুধু আর্নিং এর কথা চিন্তা করলে হবে না। বাসায় বসে যেহেতু কাজ করছি, এমন একটা কাজ আমাদের দরকার যেটা আমাদের আসলেই ভালো লাগে। আমাদের কোনো সোশ্যাল লাইফ তেমন থাকে না, আমাদের অনেক কিছু, আমাদের মোটিভেশনটা থাকে না যেটা অফিস গোয়িং একটা মেয়ে থাকে। উই ডোন্ট হ্যাভ, আমাদের প্যাশন ফলো করা উচিত, ঠিক পয়েন্টটা বলতে পারছি না। দ্যাটস ইট, আই থিংক 3টা পয়েন্টই লিখে রেখেছিলাম। ওকে, আমি আসলে অ্যামেজড এবং আমি খুবই লাকি, কারণ সাফা আপুর সাথে আমার আজকে ফার্স্ট বোধহয় এত ডিপলি কথাবার্তা হলো, তাও সবার সামনে। আর অজন্তা আপুর সাথে আমার আগেও কথা হয়েছে, আপু কিন্তু আমি অনেক ইমপ্রেস, আপুর সাথে আমার কথা বলতে অনেক ভালো লাগে। বাট আজকে জানলাম যে সাফা আপুর সাথে আমার কথা বলতে অনেক ভালো লাগে, কারণ আপুর সাথে আমার অনেক ম্যাক্সিমাম থটস অনেক ম্যাচ করে। এই কারণেই হয়তো আমরা তিনজন আল্লাহর মধ্যে যেটুকু লাইফে এগোতে পেরেছি, এটা পেরেছি কারণ আমাদের মধ্যে কমন বেশ কিছু জিনিস আছে। আমরা সবাই তিনজনই নিজেদেরকে অনেক মোটিভেট করি, আমরা আমাদের লাইফের নেগেটিভ জিনিসগুলোকে পজিটিভলি নেওয়ার চেষ্টা করি এবং আমরা শুরুর কথা মনে রাখি। অ্যান্ড হচ্ছে আমরা নিজেদেরকে ইন্সপায়ার করে করে, এবং আমরা অ্যাকচুয়ালি অনেক গুগল সার্চও করি, মনে হয় ইউটিউব সার্চও করি। সো আমরা এভাবে এতদূর আসতে পেরেছি এবং আমরা জানি না আমাদের এই লাইফটা আপনাদের কতটুকু কাজে আসবে, বাট আমরা চেষ্টা করেছি আমাদের যেটুকু নলেজ আপনাদের সাথে শেয়ার করার। যদি আসলে আমরা শোনার মানসিকতা রাখি, তাহলে মনে হয় আমরা আজকে যেটুকু সময় আপনাদের সামনে ছিলাম, আপনারা এখান থেকে পজিটিভ কিছু পাবেন এবং লাইফের হতাশা বা বাধাগুলোকে অতিক্রম করে সামনে এগিয়ে যেতে পারবেন। আমি পিওনিয়ারকে থ্যাংক ইউ জানাচ্ছি আমাদেরকে এরকম একটা লাইভ করার সুযোগ করে দেওয়ার জন্য। আমি অনেক থ্যাঙ্কস জানাচ্ছি অজন্তা আপুকে অ্যান্ড সাফা আপুকে, এবং পিওনিয়ারের আমাদের একজন প্রিয়া ওসানা স্মিথ, উনি আমাদের সাথে আজকে লাইভে থাকতে চেয়েছিলেন কিন্তু এটা টেকনিক্যাল ইস্যুর কারণে লাস্ট পর্যন্ত আর হয়নি। আমরা প্রিয়াকে মিস করছি, উই মিস ইউ প্রিয়া। অ্যান্ড অ্যাট দ্য এন্ড থ্যাংক ইউ বেলাল ভাই, অ্যান্ড থ্যাংক ইউ নাহিদ ভাই টু। নাহিদ ভাই ব্যাক এন্ডে থেকে দূর থেকে আমাদের দেখছেন এবং আমাদের জন্য দোয়া করছেন যে আমাদের লাইফটা যাতে ভালো মতো হয়। তো সব শেষে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ, অ্যান্ড হ্যাপি উইমেন্স ডে। হ্যাপি উইমেন্স ডে।